আমি ক্লাস 8-এ তখন উঠি। তখন একটা পর্যায়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ফার্স্ট তাকে আমি দেখি। ওকে 24শে ডিসেম্বর 2010-এ। ওকে তো তাকে দেখার প্রথমেই আমার খুব ভালো লাগে প্রচুর, মানে সে খুবই সুন্দর আপনার চোখে? আমার চোখে কি অ্যাকচুয়ালি হয়তো বা অনেকের চোখেই তাকে সুন্দর লাগে। ওকে ফাইন। তারপর সে আমাকে দেখার পর সেও আমার দিকে তাকিয়ে থাকে প্রায় 2-3 মিনিটের মতো, মনে হয় আমার লাইফে কোনো ছেলের দিকে আমি তাকিয়েছিলাম। ক্লাস 8-এ পড়া অবস্থায়? হ্যাঁ, ওকে। কজ আমার এর আগে লাইফটা, আমার যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো যে তোমার বয়ফ্রেন্ড কে, আমি বলতাম আমার বই আমার বয়ফ্রেন্ড। পরিচয় হবার আগেই? হ্যাঁ, মানে যদি কখনো মানে এর আগে আমার রিলেশন হওয়ার আগে। তো সেটাই বলছি যে ছেলেটার সাথে রিলেশন হবার আগে আপনি এরকম ভাবে পরিচয় দিতেন সবার কাছে, মানে বলতে ভালো লাগতো আপনার, তাই তো? হ্যাঁ, তারপর? কারণ আমি আমার পড়াশোনাটাকে, আমার নিজের জিনিসটাকে আমি খুব বেশি দিতাম গ্রহণ। আমি চিন্তা ভাবনা এটাই ছিল যে না, আমি কখনো রিলেশন করবো না, এটা সেটা। বাট লাভ তো এমন একটা জিনিস, না চাই তো আইসা পড়ে লাইফে। তো তখনই হঠাৎ তার সাথে আমার পরিচয় হয়। তো সে বাইকে ছিল আর আমি রোডে ছিলাম। তো জ্যাম ছিল, আর আমাদের পুরান ঢাকায় তো অনেক মানুষ, তো হাঁটা চলাতেও দাঁড়াইতে হয়। তা আমিও দাঁড়াইছিলাম, সে তার বাইক নিয়ে দাঁড়াইছিল। সেদিন সে সাদা শার্ট পরা ছিল, এত সুন্দর লাগতেছিল। আমার লাইফের ফার্স্ট কোন ছেলেকে আমার অনেক ভালো লাগে। তো সেও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ পর সে তার বাইকটা রেখে আমার পিছিয়ে পিছিয়ে আসা শুরু করে। আস্তে 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 আমার বাড়ি পর্যন্ত আসে। তারপর সেই বাড়ি থেকে আমি আবার মার্কেটে যাই, আমাদের এখানে নবাবগঞ্জ মার্কেট আছে, সেখানে যাই। তো সেখানে সে আমাকে পিছিয়ে পিছিয়ে বলতেছে যে এক্সকিউজ মি, আপনার নাম থেকে আমি জানতে পারি? তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল। তো বলতেছে যে কার? আমার ও ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে। তো বলে কি না আপনার না, আমি যে মেয়েটার কথা জিজ্ঞেস করতেছি। তো পরে বলতেছে কি আমার ফ্রেন্ড যে তোর নাম জিজ্ঞেস করে বলতো। পরে বলি আমার নাম তিথি। তো আপনার নাম কি? বলে আমার নাম পিয়াজ। তো আমার ফ্রেন্ড ওকে বলতেছে কি পিয়াজ না পিয়াজ কোনটা? ওকে। তো পরে ও বলতেছে না পিয়াজ, ও বলে ও পিয়াজ, আদা রসুন পিয়াজ, আচ্ছা বুঝতে পারছি। তারপর সে সেদিন বলতেছে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবা? তো আমি বলতেছি যে দেখা যাক, চিন্তা করে দেখি আমি। তারপর কি হলো, ভিড়ের মধ্যে আমি ওকে হারাই ফেললাম, ও আমার হারাই ফেললো। তারপর যে দেখা হয় 1 মাস পর 11ই জানুয়ারি। ওকে। তো তখন সে আমাকে দেখলো, তখন আমার সাথে আমার মেজ আপু ছিল, যারে আমি সিংহের মতো ভয় পাই ওকে। প্রচুর। যার কারণে আমি মানে ওর দিকে তাকিয়েও বারবার আমার চোখ ফিরা নিতেছি, যে আমি তো তাকাইলে আমি আর আমার চোখ ফিরাতে পারবো না। তো তখন ও সে বলতেছে যে তোমার নাম্বারটা দাও, তোমার নাম্বারটা তো নেওয়া হলো না। সেদিনও আমার ব্যাড লাক, আমি নাম্বারও নিতে পারলাম না, ওর সাথে কোনো কিছুই হলো না। তারপর যে দেখা 19শে জানুয়ারি আমাদের পার্কে মেলা হয়, বৈশাখীর মেলা। তো এই মেলাতে অনেকদিন গেছিলাম আমি। তো সেদিন যাওয়ার সময় আমি বারবার গটরে বলতেছিলাম জাল্লা প্লিজ প্লিজ আমি যেন ওর সাথে দেখা হয়, আমি যেন এবার ওর নাম্বারটা পাই। তো সেদিনও দেখা হয়, কিন্তু সেদিনও আমি নাম্বার পাই না। তারপরে পর দিন যাওয়ার পরে সে নাম্বারটা দেয়, নাম্বার নেওয়ার পরে তার সাথে আমার কথা হয়। তো আমাকে ফার্স্টে ফোনে বলতেছে যে তুমি কি আমাকে তোমার বডিগার্ড বানাবা? তো আমি বলছি আমার বডিগার্ড কেন আপনি হতে চান? পরে বলে কি না বডিগার্ড হলে তো সবসময় আমি তোমার সাথে সাথে থাকতে পারবো, পাশে পাশে থাকতে পারবো। তো আমি বলছি কি না, এত সুন্দর একটা ছেলের বডিগার্ড বানানো যায় না, আমার ফ্রেন্ড বানানো যায়। পরে বলে কি যাক, আমি তো ধন্য আমার জীবন, আমার ফ্রেন্ড তো বানাইছেন। তো এভাবে ফ্রেন্ডশিপ রিলেশন হয়, রানিং কথা হইতো। তো ফার্স্ট একদিন 4ই ফেব্রুয়ারি সে আমাকে বলতেছে যে তিথি আমি একটা মেয়ের পছন্দ করি। তো আমি বলতেছি যে মেয়ের পছন্দ করো কেন, তুমি তো বলছো যে তোমার লাইফে আমি ছাড়া অন্য কোনো মেয়ে নাই। মানে একটু খুবই ফার্স্ট যাচ্ছি আমরা, মানে আপনি থেকে আপনি তুমিতে চলে এসেছেন, তার মানে মাঝখানে আপনাদের কথোপকথন হয়েছে, বা এক ধরনের বলা যেতে পারে যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেছে দুজনের মধ্যে, রাইট? একটু প্রশ্ন করতে চাই আপনাকে, আমাদের শ্রোতারা অনেকে একটু কনফিউজ হয়ে যাবেন, যে ছেলেটিকে আপনার এত ভালো লাগতো তার পরিবার সম্পর্কে, সে কোথায় থাকে বা কি করে, এগুলো কি আপনি জানতেন? হ্যাঁ, সে আমাদের এলাকারই ছেলে, আর তারা হচ্ছে এক ভাই এক বোন। মানে আপনি এটা আগে থেকেই জানতেন মোটামুটি? হ্যাঁ, তার কাছ থেকে আপনি জেনেছেন? জানা হয়। আর এমনি কি ছোটবেলাতে আপনি এই যে ভালো লাগার যে ব্যাপারটা ঘটলো, তার আগে কি কখনো আপনি তাকে দেখেছেন আপনার এলাকায়? না না, তখন প্রথমে দেখেছেন? হ্যাঁ প্রথমে। সে মানে তখন আমাদের এলাকায় ফার্স্ট আসছে, তার আগে তার গ্রামের বাড়ি হচ্ছে যশোর, সেখানে ছিল। ওকে। তো এছাড়াও আমি ছোট থেকে ভাবতাম যে আমি যখন প্রেমে পড়বো তখন অনেক কিছু আমার মাঝে কাজ করবে, যেটা ওনার ক্ষেত্রে আমার হয়েছে। যে সে আমার সামনে আসলে মনে হইতো যে আমার আশেপাশে কেউ নেই, শুধু ওই আর আমি ছাড়া। অনেক কিছু ফিল করতো, হার্টবিট সরা শুরু করতো। আর যেটা মেনলি হচ্ছে যখন আমি প্রেমে পড়ি তখন আমার কানের সামনে সবসময় একটা গান বাজতো, সেটা মানে গান বাজুক আর না বাজুক আমার কানে বাজতো, আমার মনে বাজতো। কি গান বাজতো? সেটা হচ্ছে যে হো গায়া হে তুঝকো তো প্যার সাজিনি লাখ কার লেন কার সাজিনি, এই গানটা। ওকে ওকে। এই গানটা কি ও গাইতে পারতো? না না, ওকেই তো না, বাট আমি যখন বুঝতে পারি যে না হ্যাঁ আমার তাকে ভালো লেগে গেছে বা কিছু, তখন আমি নিজেই সারাদিন গাইতাম।
ওকে, আপনি ক্লাস 8-এই ছেলেটার প্রেমে পড়ে গেলেন এবং এটা আসলে আপনাদের দুজনের ক্ষেত্রে আপনি থেকে তুমিতে আসার ক্ষেত্রে খুব বেশি সময় লাগার কথা না, কারণ দুজনের মনে যেহেতু দুজনের জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে পরিচয় হওয়ার আগে, শুধুমাত্র দেখেই আমরা বলতে পারি। তো তারপর তুমি থেকে রিলেশন, হ্যাঁ বুঝতে পারছি যে আমি তাকে লাভ করি। তো তারপর 4ই ফেব্রুয়ারি কথা বলতেছিলাম, জি। সেদিন সে আমাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করি, বাট আমি তাকে প্রপোজ করতে পারছি না। তো কিভাবে প্রপোজ করবো আমার একটু বলো তো। তো আমি বলছি যাও মেয়েটার সামনে যে ডাইরেক্ট বলো মেয়েটারে যে আমার তোমাকে ভালো লাগে, তোমার কি আমাকে ভালো লাগে কিনা। ওকে, তো সেদিন ওর সাথে ফার্স্ট আমার বাহিরে যাওয়া। পিয়াস হচ্ছে ওর নাম, যার সাথে আপনি প্রথম বাইরে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনছেন জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমাদের আজকে যিনি অতিথি তিনি হচ্ছেন তিথি। তিথির জীবনের যে হিডেন ট্রুথ, অপ্রকাশিত সত্য, অপ্রিয় সত্য, সেগুলো একটু একটু করে আজকে এক্সপ্লোর হবে এখানে। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন। তিথিকে নিয়ে আমরা বিভিন্ন কিছু লিখছি আমাদের ফেসবুকে, আমাদের স্ট্যাটাস থেকে শুরু করে ও সম্পর্কে যাবতীয় তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করছি আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আপনি এখানে এসে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার এবং একই সাথে এবিসি রেডিওর ফ্যান হয়ে যাবেন। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব মাঝে মাঝে যেটা করবে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য SMS পোলে চলে যাবে এবং আশা করছি সবাই সক্রিয়ভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত হবেন। SMS পোলে আপনার মতামত জানিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে ঘটনার সত্যতা আসলে কোন লেভেলে রয়েছে, কারণ যা আমরা প্রচার করছি তা যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে সেখানে আমরা ঘটনাটি থামিয়ে দেই বা ঘটনাটিকে আমরা অন্যদিকে প্রবাহিত করি। সুতরাং পুরো গল্পটি বা পুরো অপ্রকাশিত সত্যটি কিন্তু মোড় ঘোরাতে পারেন আপনি। আমরা SMS পোলে যাব ঘটনার প্রাসঙ্গিকতায়, কিন্তু আমরা এই মুহূর্তে ফিরে যাচ্ছি তিথির কাছে। তিথি, প্রথম বাইরে যাচ্ছেন, হ্যাঁ, তারপর? হ্যাঁ, প্রথম বাহিরে যাওয়া সেটা হচ্ছে লালবাগ কেল্লায়। তো ব্যাড লাক ছিল যে আমি 5টা বাজে বের হই, তো বন্ধ ছিল। তো সেদিন সে আমাকে বর্ণনা দিচ্ছে সে মেয়েটার, যে সে মেয়েটা কেমন, সে মেয়েটা কি কালার পছন্দ করে, কি কি পছন্দ করে, তো আমাকে বলতেছে। তো আমি ফার্স্টে যখন শুনলাম যে একটা মেয়েকে পছন্দ করছে, তখন আমার খুব খারাপ লাগছে যে আমি ফার্স্ট কাউরে পছন্দ করলাম আর সেও কিনা আরেকটা মেয়েটা পছন্দ করে। তো পরবর্তীতে যখন বর্ণনাগুলো আমি দেখি যে হ্যাঁ বর্ণনাগুলো সবকিছুই আমার সাথে মিলতেছে, তো তখন বোঝা গেল যে না, সে মেয়েটাই আমি। তো অনেক খুশি হলাম যে যাক আমি সে মেয়েটা যাকে ও এত পছন্দ করে। পরে বললো যে আমি সে মেয়েকে যদি কখনো না পাই তা আমি মরে যাব, আমি ওকেই চাই, যে কোনো মূল্যে হোক আমি চাই। তো আমি বলতেছি তুমি এক কাজ করো, তাকে প্রপোজ করে রাখো। তো আমি যখন বাসায় আসি তো তার ফ্রেন্ড আমাকে বলতেছে যে আপু পিয়াস যা যা আপনাকে বললো তা সম্পূর্ণটাই আপনাকে বলছে, আপনি কি বুঝতে পারছেন? তো আমি বললাম যে হ্যাঁ আমি তো বুঝতে পারছি যে সে আমাকে বলছে, আমার কথা বলছে। পরে বললো যে আপনি কি বলেন? তো আমি বলতেছি যে হ্যাঁ আমিও হ্যাঁ বলছি যে আমিও তাকে লাইক করি। পরে সেই বন্ধু যে ওকে বললো যে না তিথি তোমায় লাইক করে না, তিথি অন্য কাউকে লাইক করে। তখন আমার মোবাইল ছিল না, আমি মোবাইল ফোন ইউজ করতাম না। তো আমার খালার বাসায় যখন চলে যাই তখন 2 দিন ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট হয় না। তারপর 2 দিন পরে বাসায় আসি, সেদিন 7ই ফেব্রুয়ারি ছিল। তো সেদিন তার সাথে কথা হয়, তো তার বন্ধু আমাকে ফোন দিয়ে বললো যে পিয়াস তো হসপিটালে ভর্তি, কিছুক্ষণ পর বাসায় আনবে। তো আমি বলতেছি যে কি হয়েছে? তো বললো যে সে তো কিছু ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছে। তো আমি বললাম ঘুমের ট্যাবলেট কেন খেয়েছে? তো বলতেছে যে আমি কিছু জানি না কেন খেয়েছে, আমি তো এর জন্য জিজ্ঞেস করছি যে তোমার সাথে কিছু হয়েছে কিনা। তো মানে ওর সাথে আমার রিলেশনই হয়নি, যে রিলেশন হবে ঝগড়া হবে তারপর বয়ফ্রেন্ড কিছু করবে। তো তার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর আবার আমাকে ফোন করে। ফোন করার পর বললো যে পিয়াসকে বাসায় আনা হয়েছে, তুমি কি কথা বলতে চাও? তো আমি ওর সাথে কথা বলতে চাইলাম, তো দিন দিল, দেওয়ার পরে কথা বলতেছি। তো আমি বললাম যে কি হয়েছে, কেন এরকম করছো, এটা করা ঠিক হয়নি, তোমার ফ্যামিলিতে অনেক কষ্ট হবে, তুমি তোমার ফ্যামিলির একমাত্র ছেলে, ভুল করো না, এরকম করা ঠিক না। তো বলতেছে যে না আমি যাকে লাইক করি সে আমাকে লাইক করে না, সে অন্য কাউকে লাভ করে, তো আমার এটা অনেক কষ্ট লাগছে, এর জন্য আমি এরকম করছি। তো আমি বলতেছি যে তুমি কাকে লাইক করো, আমি মানে ওর মুখ থেকে বের করবো, আমি বলবো না কিছু। এর জন্য ওরে বারবার ফোর্স করতেছি কাকে লাইক করো, কাকে লাইক করো, আমার বলো, তুমি বলো আমি যে তারে নিয়ে আসবো। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই তিথি, আপনি তো জানতেন ছেলেটা আপনাকে লাইক করে এবং আপনি বুঝেও গিয়েছেন, রাইট? কিন্তু তারপরও আপনি তার মুখ থেকে এটা শুনতে চাচ্ছেন এবং সেজন্য যদি 8-10টা ঘুমের ওষুধ শেখায় তাতে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু তাকেই সেটা বলতে হবে। প্রিয় শ্রোতা, আমরা একটু ফানি হলেও এই জায়গাটিতে একটু SMS বলে যেতে চাই। একটা কথা আছে যে প্রপোজ করবার ক্ষেত্রে মেয়েরা সবসময় এক্সপেক্ট করে যে ছেলেরাই আসলে করবে, এবং একটা মেয়ে যদিও জেনে যায়, ওভার কনফার্ম হয়ে যায় যে ছেলেটা আসলে তাকে পছন্দ করছে, কিন্তু কোনোভাবেই মেয়েটা মানে ছেলেটা আগে না বলা পর্যন্ত মেয়েটা নিজের থেকে কখনোই বলে না যে আমি তোমাকে পছন্দ করি। 2-1টা ব্যতিক্রম ছাড়া মোস্ট কমন ফিচার হচ্ছে এটা।
আপনি কি এটা বিলিভ করেন? যদি আপনি বিলিভ করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেরই জীবনে ভালোবাসা এসছে এবং কোনো না কোনো ভাবে প্রত্যেকেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। আমরা একটু জানতে চাই যে এটা সিচুয়েশনটা আসলে কি। আপনি যদি বিলিভ করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, আপনি যদি বিলিভ না করেন এবং আপনি যদি মনে করেন যে না মেয়েরাই করতে পারে বা মেয়েরাও আসলে 50-50, মেয়েরাও করে ইকুয়ালি, তাহলে আপনি লিখবেন নো, NO, নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুব দ্রুত পার্টিসিপেট করতে হবে, কারণ একটু পরপরই আমরা SMS পোলে যাবো এবং আমরা ঘটনার সত্যতা আসলে কোন পর্যায়ে রয়েছে সেটার রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। SMS পোল নিয়ে কাজ করছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা আবারও ফিরে যাচ্ছি সত্য উদ্ঘাটনে। তারপর তারপর সে তখন অনেক কিছু ফোর্স করার পর বলে কি, তুমি বুঝো না আমি তো তোমাকে লেক করি, তুমি এত বোকা কেন, তুমি বুঝতেছো তারপর তুমি আমাকে ফোর্স করতেছো কেন আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছ? পরে বলতেছি যে এই তো ঠিক হয়েছে, এই এতটুকু কথা বলতে কি তোমার এত কষ্ট করতে হয়? পরে বলতেছে যে তুমি তো আমার কষ্ট দিলা, তুমি যদি বলে দিতে তাহলে কি আর কোনো প্রবলেম হইতো? আমি বলি কি না, আমি তো বলবো না, তোমার মুখ থেকে বের করার জন্য আমি এরকম করলাম। পরে বলতেছি যে আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও, পরে কথা বলবো। তো তারপর সে আমার নাম্বারে একটা SMS লিখলো, মানে আই লাভ ইউ নামটা লিখে পাঠাইছে। তো সেটা হচ্ছে মানে একটা একটা অক্ষর করে লিখছে। তো সেটা দেখলাম, তো দেখার পর এত ভালো লাগলো যে ফার্স্ট ভালোবাসার মানুষের থেকে এই ওয়ার্ডটা শোনা। তো তখন ফিলিংসটাও মানে ওরকম যে এত সুন্দর যা বলার মতন না। পরে সে ফোন করলো, ফোন করার পর তো আমি বলতেছি যে SMS তো বললা, সেটা তো ডাইরেক্ট বলবা না? তো সেদিন সে আমাকে ডাইরেক্ট বললো যে আই লাভ ইউ। ওকে, পিয়াসের বয়সের ডিফারেন্স আমরা একটু জানতে চাই। আপনার সে কত বছরের বড় ছিল সে, নাকি ছোটই ছিল? না না, বড়ই ছিল। এটা আমি ঠিক বলতে পারতেছি না। আপনার আনুমানিক আপনার যে বয়সে থাকে না, এরকম দেখে মনে হয় অনেক সিনিয়র আমার চাইতে, বা দেখে মনে হয় যে আমার যে বয়সে একই পাশাপাশি প্রায়। হ্যাঁ এরকমই হবে যে আমার পাশাপাশি 2-3 বছরের বড়। 2-3 বছরের বড়। আপনি তখন ক্লাস 8-এ পড়ছেন, তার মানে ক্লাস 10-এ বা হ্যাঁ ক্লাস 10-এ এসএসসি দিবে, মানে নিউ 10-এ আছে। ওকে, তাহলে তো একেবারেই বলা যায় যে 2 থেকে 2.5 বছরের বড়। হ্যাঁ তারপর সে SMS এ বললো, তারপর ডাইরেক্টও বললো। তো ডাইরেক্টলি বলার পর আমাকেও বললো যে তুমি বলো, তুমি কেন বলবা না? তো আমিও তাকে উত্তরটা দিলাম। তো সেদিন ফার্স্ট কাউকে বলছি আই লাভ ইউ টু, তো অনেক ভালো লাগলো প্রচুর। তারপরে এইভাবে আমাদের রিলেশনটা চলতেছে। আর তার এক সপ্তাহ পরেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ডে, ওকে, ভালোবাসার দিবস। ভালোবাসার দিবস। জি। তো এভাবে এক সপ্তাহ ভালো কথা চললো, তো এক সপ্তাহ ভালো কথা। তো ভ্যালেন্টাইন্স ডে দিন সকালে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি তোমার সাথে আজকে বের হবো, তুমি কোথাও যাবা না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে তুমি কোথায় আছো? পরে বললো যে আমি তো এয়ারপোর্টে আছি, আমার ভাইয়া একটা বাহিরে যাবে, তো আমি এয়ারপোর্ট থেকে এসে আমি তোমাকে নিয়ে যাব বাহিরে। তো তার জন্য আমি রেডি টেডি হইলাম, সুন্দর ড্রেস পরে গোসল করে সাজছি সেদিন অনেক সুন্দর করে, ফার্স্ট বয়ফ্রেন্ডের সাথে ডেট। তো রেডি হয়েছি, আমার ফ্রেন্ড বের হয়েছে তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে, তো আমি তাদের সাথেই বের হয়েছি। বের হওয়ার পরে মানে আমি ভাবছি যে আমি ওখানে যাই ফোন দেবো। 4টা বাজে বের হয়েছি আমি, তো 4টা 4:30টার দিকে আমি ফোন দিছি ওরে, তুমি কোথায় আসো? পরে বলতেছে যে আমি আসতেছি, তারও আসতেছি। তো এরকম করলাম 7টা 4:30টা, তো 5টা বাজে তার মোবাইল অফ, তার কোনো খোঁজ নেই। তো সেদিন লাগলো প্রচুর ফাটাফাটি ঝগড়া। সেদিন আমি মনে হয় কাউরে তুই করেও বলছি ওরে যে তুই আমার আর ফোন দিবি না, তোর সাথে আমার কোনো কথা নেই। জীবনের প্রথম ডেট যেটা বলতে পারি আমরা, যে সুইট মোমেন্ট হওয়ার কথা, সেটা প্রথমে এরকম কষ্টের হলো এবং সেই কষ্টের বহিঃপ্রকাশ হচ্ছে প্রচন্ড রাগারাগি। প্রচন্ড রাগারাগি। তো আমাকে বলতেছে যে সরি, আই এম সরি, আমি আর কখনো এরকম করবো না, আই এম সরি, দেখো আমার তো প্রবলেম হয়েছে। তুমি বলতেছি তুমি ওকে বলতে তো পারতা ফোন দিয়ে, তুই আমার আর ফোনই দিবি না, তুই ফোন রাখ। তো রাগারাগি করে ফোনটা রেখে দিলাম। 2 দিন অনেক কষ্ট লাগতেছে, কেন রাগারাগি করলাম। এখন আমি নিজেই তো থাকতে পারতেছি না, নিজেই তো বুঝতেছি যে কত কষ্ট আমার লাগতেছে, কাঁদতেছি, তা করতেছি, তাও আমি ফোন দিই না, আমি তাকে ফোন দিই না যে ফোন দিয়ে আমি বলবো না। 2 দিন পর সে নিজে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতে আচ্ছা যা হয়েছে বাদ দাও না, ভুলা যাও, করো, আমার অ্যাকসেপ্ট করে নাও, আবার আমি আর এরকম করবো না। তো পরে আবার মেনে নিলাম। এভাবে 1 মাসের মতো রিলেশন ছিল আমাদের। তখন খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর সুন্দর কথা হতো, অনেক ভাবে কথা হইতো। ওর ফ্রেন্ডরা আমার ভাবি ডাকতো, যে ওরে যে বলতো রাস্তায় যে দেখতো এই পিয়াস ভাবি রে দেখছি এই জায়গায়, এটাও আমার বলতো। আবার বলতো যে যেখানে যাবা তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা, আর যদি আমার না নিয়ে যাও দেখো অনেক বড় রাগারাগি হয়ে যাবে কিন্তু। তো অনেক টেক কেয়ারিং ভাবে ফার্স্ট পর্যায়ে রাখতো। তো 1 মাস মতো রিলেশন থাকার পরে 7ই মার্চ তার সাথে আমার ঝগড়া লাগে। আর তার ফ্রেন্ড, যেই একটা ফ্রেন্ড ছিল তাদের, ওই ফ্রেন্ডটা আমাকে পছন্দ করতো। ওকে, আমরা ঠিক এই গল্পের এই বাগটাতে, আমরা সত্য উদ্ঘাটনের এই বাগটাতে ফিরবো, তবে তার আগে SMS পোলের রেজাল্ট আমরা একটু জেনে নিই। প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে। আমরা SMS পোলের রেজাল্ট জানিয়ে দিচ্ছি। চলুন, কত শতাংশ লোক ওই ঘটনাটিকে বিশ্বাস করেছে যে না, মেয়েরা আসলে মনে প্রাণ এক্সপেক্ট করে যে ছেলেটাই আসলে আগে প্রস্তাব করুক, এবং সেটা মোটামুটি দুজনের কাছে জানাজানি থাকলেও যে দুজন দুজনকে পছন্দ করে। দেখি কম্পিউটার কি বলে, কত % লোক এটাকে বিশ্বাস করেছে।
Yes, 95%. No, 4%. No comments. 1%. প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 95% লোক এটাকে বিশ্বাস করেছে, তার মানে 95% হচ্ছে ইয়েস, 4% হচ্ছে নো, মানে 4% বিশ্বাস করেনি এবং 4% মনে করে যে হ্যাঁ মেয়েরাও অনেক প্রস্তাব করতে পারে। এটা আমরাও বিশ্বাস করি, ইয়েস 4% হওয়াই উচিত। আর 1% কোনো মন্তব্যই করতে চায়নি, যাদের জীবনে হয়তো বা লাভই আসেনি। যাই হোক, আমরা ফিরে যেতে চাই হচ্ছে ফোন দেয় যে ভাইয়া তিথি কেমন আছে, তো ভাইয়াটা বলতেছে যে ভালো আছে, এতদিন পরে ওর কেন খোঁজ নিতেছে, বলে কি যে ভাল লাগে না আমার ওরে ছাড়া, যাই হইছে হইছে থাক, আমি ওরে অ্যাকসেপ্ট করে নিবা আবার। তো আমাকে ভাইয়াটা ফোন দেয়, তো দেওয়ার সাথে সাথে আমি তো মানে খুশি, মহা খুশি, ও আমার লাইফ আবার ব্যাক করছে। তো আবার রিলেশন হইলো, হওয়ার পর এভাবে রিলেশনটা অনেকদিন চলে, কিন্তু তখন ও ফুললি চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে যে আমাকে 2 দিন পর ফোন দেয়, 3 দিন পর পর ফোন দেয়। তো তারপর আমি কিছু বলতাম না, যে থাক যত যাই হোক তুমি থাকো, আমার দুনিয়া চলে যাক তবু তুমি থাকো, এরকম ছিল। এরকমের মধ্যে অনেক কথা হইতো, অনেক কিছু শেয়ারিং হইতো, অনেকবার ঘুরতে যাওয়ার মতো ডেট হয়েছে, বাট হয়তো বা আমার প্রবলেম ছিল, বাড়ি থেকে বের হইতে পারি নেই, তো ওরও প্রবলেম হইতো, এরকম ছিল। তো এভাবে রিলেশন চলতে থাকে, চলতে চলতে প্রায় 2.5 বছরের মতো, 1.5 বছরের মাথায় আমি জানতে পারি যে সে নেশা করে। তো 1 বছর রিলেশনের মাথায় জানতাম, সবাই বলতো যে তুমি যে ছেলেটার সাথে রিলেশন করছো সে তো সব ধরনের নেশা করে। তো তার প্রেমে এতই বেশি অন্ধ ছিলাম যে মানে কিছুই বিশ্বাস করতাম না। তো মাঝে মাঝে যেই আমাকে ওর বিষয়ে কিছু বলতো, তো অনেক রেগে যেতাম যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ও যা মন চায় তাই করুক, তবুও আমি তাকে মানবো, তো তোমাদের কি? তা আমি সেটা বিশ্বাসই করতাম না। তো 1.5 বছরের মাথায় ওরা জিজ্ঞেস করলাম যে তুমি কি এরকম কিছু করো, নেশা বা কিছু এরকম কিছু ড্রাগ জাতীয় কিছু নাও? তো সে কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলতেছে যে হ্যাঁ আমি নেই। তো আমি বললাম কি কি নাও? ওরা বললো যে আমি ইয়াবা খাই আর মদ মানে ড্রিঙ্কস করি। তো আমি যতটুকু জানি যে ও সব ধরনের নেশা করে, প্যান্সিটেল, গাঁজা, ইয়াবা এগুলি সব খায়, ট্যাবলেট। তো পরে স্বীকার করার পরে তখন তো পুরোই মানে মনে হচ্ছিল যে আমার পায়ের নিচের থেকে মনে হয় মাটি চলে গেছে। তো তখন চিন্তা করতেছি যে যেই ধরনের ব্যক্তিগুলোকে আমি এত ভয় পাইতাম, আজকে সেই ব্যক্তির সাথে আমার রিলেশন হয়েছে, আর তার সাথে আমি একসাথে চলতেছি পথে। তো পরে আমাকে বলতেছে যে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার জন্য ভালো হয়ে যাবো, এটা সেটা অনেক কিছু বললো। তো আমি তার কথাটা মেনে নিলাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা সে ভালো হবে। তো এইভাবে রিলেশন চলতে থাকে। সে তখন আরো চেঞ্জ হয়ে যায়, 1 মাস পর পর আমাকে ফোন দেয়। তো আমিও কখনো ফোন দিতাম না, মাঝে মধ্যে ফোন দিতাম তো সে রিসিভ করতো না, দিতে থাকতাম রিসিভ করতো না, কিছু করতো না। তো একদিন ফোন দিছে, তো বলতেছি যে তুমি আমার ফোন দাও না, আমার সাথে কথা বলো না, দেখা করো না, এরকম কেন হয়ে গেছে? তো বলতেছে যে আমার কাছে তো সময় নেই, আমি দেখাও করতে পারবো না, কথাও বলতে পারবো না, আর তুমি এরকম একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নাও যে তোমার সাথে সারাদিন মোবাইলে কথা বলবে, সারাদিন তোমার সাথে দেখা করবে, তোমার পিয়াস আপনাকে বলছে। হ্যাঁ বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকবে। তো বলতেছে, পরে আমি বলি কি যে আমি তো সেরকম চাই না, বলি কি তুমি বলো যে তুমি পাও না, যদি না পাও আমাকে বলো, আমি জোগাড় করে দিই। তো তখন অনেক জিদ লাগছে। পরে আমি বলতেছি যে তুই আমার বিশ্বাস করস না যে আমি তোর কতটা পছন্দ করি, আর আমার পক্ষে এতটা অসম্ভব না আমি যে ছেলে না চাইতে পারবো না, তুই একাই মনে করছিস তুই সুন্দর, তোর পিছে অনেক মেয়ে ঘুরে, আমার পিছে ঘুরে না ছেলেরা? পরে বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি খুঁজে নাও। তো সেখানেই জিদ করে যা করার ছিল। তো তারপরও তার কথা আমি কিছু মনে করিনি, সেটা কেটে দিছি যে থাক, বসে রাগ করে বলতেই পারে, স্বাভাবিক, বয়ফ্রেন্ড, ওর অধিকার আছে। তো এরকম 1 বছর তাকে অনেক চেঞ্জ করার চেষ্টা করছি, অনেক ভাবে ওর কাছে কাঁদতাম, কাইতে বলতাম যে চেঞ্জ হয়ে যাও, দেখো আমার ফ্যামিলি তো তোমাকে এইভাবে পছন্দ করবে না, এভাবে অনেক কিছু বুঝাইতাম। এভাবে বলতাম যে তোমার যখন নেশা উঠবে তুমি আমাকে ফোন দিবা, আমার সাথে টাইমটা ওয়েস্ট করবা, যে আমার নেশা উঠছে এখন দিছি, তুমি আমাকে একটু টাইম দাও, আমি কি তোমাকে টাইম দিব না? তো একটা পর্যায়ে সে আমাকে অনেক বকা ঝোকা মানে অ্যাভয়েড করতে থাকে, প্রচুর অ্যাভয়েড করে, খারাপ বিহেভ, অনেক কথাবার্তা বলে খারাপ। তো জিদ করে কি করলাম যে তুই আমার সাথে এমন করস, আমিও তোর সাথে এরকম করবো, ছেলেদের সাথে রিলেশন করা শুরু করলাম। প্রিয় শ্রোতা, সবাই একটু খেয়াল রাখবেন যে এটা কিন্তু যাহা বলিব সত্য বলিব, নিজের ভুল এবং অপরাধ স্বীকার করার জায়গা, এবং একই সাথে খেয়াল রাখবেন যে ভুল এবং অপরাধের পেছনের কজ তা আসলে কি থাকে। ও জেনে ফেলেছে ছেলেটা ড্রাগ নেয় এবং প্রচুর খারাপ ব্যবহার ওর সাথে ও করছে, এই মুহূর্তে দুজনের সাথেই করছে। ক্লাস 8-এ পড়ুয়া একটা মেয়ে, সম্ভবত তখন আপনি ক্লাস 9-এ পড়ছেন, রাইট? ক্লাস 9-এ পড়ুয়া একটা মেয়ের মেন্টাল ম্যাচুরিটি আসলে কতটুকু হতে পারে, এবং একই সাথে আমরা বলতে পারি যে ছেলেটার সাথে ওর প্রেম হয়েছে তারই বা বয়স কতটুকু।
দুজন দুজনের সাথে ঝগড়া হচ্ছে এবং দুজনই একজন তো বিপদগামী আগে থেকেই ছিল এবং আজকের যিনি অতিথি তিনি কিন্তু ধীরে ধীরে বিপদগামী হচ্ছেন। তার বয়সটি কিন্তু এখানে জাজমেন্টের একটা বড় ব্যাপার রয়েছে। তাকে আমরা এই কোশ্চেনটি ছুড়ে দিব না যে সে তো ড্রাগ অ্যাডিক্ট ছিল, তাহলে সেটা জানার পরেও কেন আপনি ওর কাছ থেকে এত বেশি কিছু এক্সপেক্ট করতেন, কিংবা তার জন্য কেন আপনার খারাপ হতে হবে, তার জন্য কেন আপনার এই চ্যালেঞ্জ গুলো নিতে হবে এটা জানার পরেও যে সে ড্রাগ অ্যাডিক্ট ছিল। তার চেয়ে বরং আপনি এভাবে ভাবার চেষ্টা করুন ওর বয়সটা এবং ওর ক্রেজিনেসটা। তারপর ফার্স্ট আমার রিলেশন যে ছেলের সাথে হয় সেটা হচ্ছে আমার বোনের বান্ধবীর ভাই। তো সে আমাকে ফার্স্ট দেখে, তার সাথে আমার ছোটবেলায় খেলা হইতো, বাট বড় হওয়ার পরে দেখা হয়নি। বড় হয়ে দেখার পর সে আমাকে পছন্দ করার পর আমার নাম্বারটা আমার মোবাইল থেকেই নেয়। নেওয়ার পরে তো একদিন রাতে হঠাৎ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি ইয়াসিন, আমি তোমাকে পছন্দ করি। তো আমি বলছি পছন্দ করো, ভালো কথা, পছন্দ করো, তা আমি এখন কি করব? তো ও বলতেছে যে আমার মনটা তুমি কাচের মতো ভেঙে দিও না, তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তো তখন আমি বলি কি আচ্ছা আমি তোমাকে আধা ঘন্টা পর জানাবো। আধা ঘন্টা আমি চিন্তা করলাম, কি বললেন আধা ঘন্টা পর? আধা ঘন্টা পর বললাম যে হ্যাঁ আমিও তোমাকে লাইক করি, বাট তাকে আমার মোটেও ভালো লাগতো না। এটা মিথ্যা ভাবেই বললেন? মিথ্যা ভাবে। এবং এটা আপনি কেন বললেন? এটা এজন্য বলছি যে আমার মন যে ভাঙছে আমিও ছেলেদের মন ভাঙ, আর সে আমাকে চ্যালেঞ্জ করছিল যে সে মেয়ে পটাতে পারে, আমি পারি না। তো আমি তার চাইতে বেশি পারি সেটা দেখানোর জন্য, তাকে দেখানোর জন্য। হ্যাঁ তাকে দেখানোর জন্য। তো রিলেশন করার পর আমি কোনো না কোনো একভাবে আমার ওই বয়ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড পিয়াসের কানে ঢুকাই। ওকে। তো তখন ঝগড়াই চলতেছে, যার কারণে সে আমার লাইফে আসে নাই শোনার পর যে আমার রিয়াসিনের সাথে রিলেশন হয়েছে। তো ইয়াসিনের সাথে রিলেশন হওয়ার পর সে ছেলেটা আমাকে এত বেশি পছন্দ করে ফেলে, প্রচুর পরিমাণের উইক হয়ে পড়ে আমার প্রতি। কিন্তু মানে আমি তার প্রতি কোনো মতনই ফিলিংস ছিল না আমার, আর তার আমার প্রতি প্রচুর ফিলিংস হয়ে যায়, অনেক বেশি সে আমার প্রতি উইক হয়ে পড়ে। তো একটা পর্যায়ে আমি তাকে 3 মাসের মাথায় বলি যে আই এম সরি, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তো আমাকে বলতেছে যে কেন রাখতে পারবে না? ও তো খুব কান্নাকাটি যে তুমি আমার সাথে এমন কেন করবা, এটা সেটা অনেক কিছু। তো ইয়াসিন রে যখন আমি অনেক কষ্ট দিই হার্ট দেওয়ার পরে, সে প্রথমেই সিগারেট খাওয়া ধরে। ছেলেটা খুব ভালো ছিল, প্রচুর ধার্মিক ফ্যামিলির একটা ছেলে, যে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর কোরআনে হাফেজ ছিল। তো ও এইসব জিনিস ধরার পরে তার বোন আমাকে ফোন দিল একদিন, ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম আমার ভাইয়ের কি অবস্থা। তো ওর বোন নিয়ে বলতেছে তা আমি কি করব, আপনার ভাই জাহান্নামে চৌরাস্তা যাক সেটা আমার দেখার বিষয় না। তো ওনাদের ভাইকে কোনো মতে ওরা কন্ট্রোল করতে পারে না। রোজই সে ছেলে আমার কাছে আসে, কান্নাকাটি করে, তারপর ফোন দেয়, অনেক ধরনের কথাবার্তা বলে। তো একটা পর্যায়ে ও পার্মানেন্টলি একদম নেশা ধরা শুরু করে দিল। নেশা করতো, তারপরে হাত কাইটা ফেলতো, এটা ওইটা পাগলামি, যত সব পাগলামি এসে করতো আমার কাছে। তো সেটা আমার কাছে কোনো ওই সাবজেক্ট ছিল না। তারপর আরো অনেক ছেলের সাথে রিলেশন হইলো। রিলেশনে ওই ছেলেদের সাথে এরকম ফাজলামি করতাম, কথা বলতাম, ভালো না লাগলেও রিলেশন করতাম, করার পরে এরকম ছেলেদের ছেড়ে দিতাম। যখন আপনি তাদেরকে এই কষ্টটা দিতেন, আপনি 4-5 জনের কথা বললেন, সামনে হয়তো আরো বেশ কয়েকজনের কথা আমরা জানবো, যখন আপনি কষ্টটা দিতেন তখন আপনার ফিলটা কি হতো? তখন ফিলটা হতো যে আজকে আমি পারছি কিছু করতে, একদিন আমি কাঁদছি, আজকে তাদের আমি কাঁদাচ্ছি। আপনি পিয়াসের ভুলগুলো আপনি অন্য কারোর কাছে গিয়ে তাদেরকে শাস্তি দিয়ে আপনি নিজের মনের ক্ষোভটা মেটানোর চেষ্টা করতেন। হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর? এরপর মাঝখানে তারপর কিছুদিন বন্ধ যায়, কারণ পিয়াস আবার আমার লাইফে আসে। যে তো কতদিন পর? তা হচ্ছে প্রায় 3 মাস পর সে আমার লাইফে আবার আসে। তো আসার পরে সে আমাকে বলে যে আমি তোমার নামে এগুলো কি শুনতেছি, আমার কানে তো সবকিছুই আসে। তো আমি মনে মনে বলতেছি তোমার কানে যাওয়ার জন্যই তো আমি ব্যবস্থা করে রাখতাম। পরে রিলেশন হয়, পরে বললো যে তুমি সব ছেড়ে দাও। তা আবার ছেড়ে দিলাম আমি সবকিছু, যে আচ্ছা ঠিক আছে, ও তো আমার লেখায় শেপ করছে, আর কিছু লাগবে না আমার, এরকম চিন্তা ভাবনা। তো ক্লাস 9-এ ওঠার পরই আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, কজ আমার বাবা বিজনেসে পুরো লস খেয়ে যায়, 1 কোটি টাকার মতো লস খায় আমার বাবা। পরে এই 2 বছরই এরকম করতে থাকি, এক এক ছেলের সাথে রিলেশন করি, অনেক জায়গায় ছেলে। যেমন আমার পরিচয় অনেক হয় যে কোথাও ঘুরতে গেতাম, তো ছেলেরা আমার নাম্বার দিত, 1টা 2টা 3টা 4-5টা করে নাম্বার পাইতাম। তো সে 4-5টারই এসে মাসে এসে মিস কল দিতাম, মিস কল দিলে সে ব্যাক করতো, কথা বলতাম, কথা বলার পর একদিন দেখা করতো, জাস্ট একটা দেখা। আর যেটা হচ্ছে যে বড় কথা, যে ছেলেরা আমার সাথে কথা বললে আমার দেখে যতটুকু পছন্দ করে তার চাইতে বেশি আমার সাথে মানে কথা বলে মায়া বেশি পড়ে যায়। মানে টার্গেট যেটা ছিল যে কোনো ভাবেই হোক ওকে হার্টলি আপনার প্রতি অনেক বেশি দুর্বল করে ফেলা। দুর্বল করাটা। ওকে, এবং এটার মধ্যে আপনি খারাপ বলতে যেটা বোঝাচ্ছেন, ফোনে এক ধরনের শারীরিক সম্পর্ক, এই দিকে কোনোভাবেই আপনি যেতেন না না না, একদম কখনোই যেত না। হ্যাঁ, তারপর? তো পরে এরকম ভাবে রিলেশন হয়, তো ছেলেরা তো হয়ে গেত মেন্টাল। তো আর উইক করার যেটা হচ্ছে পদ্ধতি, মেয়েদের একটু
ইন্টারেস্টিং কথা বলে ছেলের এমনি তো উইক হয়। কি ধরনের ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং বলতে যে মানে কথার আগে জান ছাড়া কথা বলা যাবে না, জান পড়ান। আর খুব ইমোশনাল হয়ে মানে কিছু কথা বলতে হবে, যে একটা পর্যায়ে যে জানো আমি আগে যত ছেলের সাথে যাই কথা বলছি, বাট তোমার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস আসছে, আমার তোমার কেমন জানি ভালো লাগে, আমি বুঝতে পারছি আমি তোমায় ছাড়া আর কোনোদিন থাকতে পারবো না, এই টাইপের কথাবার্তা। এরকম টাইপের আর অনেক কথাই মানে পটানোর মতো যে ছেলেদের কথাগুলো ছিল। এখানে আমরা একটু সেগুলা- ক্যাশন দিতে চাই। ক্যাশন মানে সতর্কীকরণ। সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে এই ধরনের কথা বলে, আপনি দয়া করে তাকে সন্দেহ করবেন না, কারণ সবাই কিন্তু তিথির মতো ঘটনার মধ্য দিয়ে যাননি। সুতরাং এই টাইপের কথাবার্তা বললে আজকে যে ছেলেরা জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব শুনছেন, তারা কনফিউজ হয়ে যাবেন যে না, শেষ পর্যন্ত শোনার পরে তিথির মতো আমার সাথে হচ্ছে কিনা। আপনি কি প্রত্যেককে এভাবে বলে দিতেন যে আমি তোমার সাথে একটা চিট করেছি এভাবে, নাকি প্রত্যেককে আলাদা আলাদা ফর্মেট শাস্তি দিতেন? যেমন হচ্ছে যে মানে কিছু কিছু ছেলে যেটা বুঝতাম যে না খুব ইমোশনাল টাইপের, তাদের বলতাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বা আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এরকম কিছু কথা বলতাম, তো আমি পারবো না। আর যাদের বুঝতাম যে না থাক, ও অত বেশি একটা ইমোশনাল না, বাট ওরে হার্ট করতে বেশি মজা লাগবে, তো সেখানে ওরে ডাইরেক্ট বলতাম। তো এরকম কথা তো অনেক চেততো ছেলেরা, কিন্তু চেতলো বা বলতো যে চেতছি যাই করছি, বাট ভালো তো বাসি, কিছু করতে পারতেছি না। তো সবসময় ছেলের একটা কথাই বলতো যে তুমি একদিন বুঝবা, তুমিও একদিন কাঁদবা। কিভাবে আপনি ওদেরকে পেনাল্টি দিতেন হ্যাঁ। এবং আপনার সেই ফিলটা কি হতো, সেখান থেকে আমরা ফিরতে চাই। ফিলটা এটাই হতো যে আমার খুব ভালো লাগতো Okay. যে আমি একদিন কষ্ট পাইছি, মানে কাঁদছি, আজকে আমি কাউকে কাঁদাতে পারছি বা আমি কষ্ট দিতে পারছি, কিন্তু এটা চিন্তা করিনি কখনো যে সেটা ঠিক হয়নি। এভাবেই আমার রিলেশনের একটা বছর যেতে থাকে। একটা বছর আপনার এইভাবে আপনি কাটান এবং এর মাঝামাঝি আপনার পিয়াসের সাথে তেমন একটা যোগাযোগ হয়নি, রাইট? না, এর মাঝে মাঝে পিয়াসের সাথে কথা হইতো। ও কি জানতো যে আপনি এই ধরনের কাজ করছেন? হ্যাঁ, জানতো। ও কি বলতো? ও অনেক চিলাচিলি করতো যে এগুলা করুন, এগুলো ছেড়ে দাও, এটা সেটা। আমি তো আছি, কিন্তু মানে সে থাকলো বা কি, আমি যে কষ্টটা পাইছিলাম, মানে ও যে আমাকে যেভাবে আঘাত করতো, যে একটা মানুষকে সরাসরি আঘাত দেওয়াটা চেতে তিলে তিলে মারাটা খুব বেশি খারাপ, আর সে আমাকে তিলে তিলে মারতো। যেমন তার নামে অনেক কথা আমি মানুষের মুখে শুনতাম, অনেক খারাপ লাগতো। একটা মানুষ যাকে ভালোবাসে তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটার অপেক্ষায় সে থাকে। ও তো আমার এক সপ্তাহ পর পর ফোন দিত শুক্রবারতে, তা আমি সেই শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত আমার সেলফোনটা আমি এভাবে আমার কাছে আগলায় রাখতাম যে কখন সে আমাকে ফোন দিবে, কখন একটা রিং যদি আমার মিস হয়ে যায় আমি তো তার সাথে কথা বলতে পারবো না, আমি তো তার কণ্ঠটা শুনতে পারবো না। বা কখনো যদি ঝগড়া লাগতো অন্য নাম্বার থেকে ফোন দিয়ে তার হ্যালোটা শুনতাম, হ্যালোটা শুনে ফোনটা রেখে দিতাম। এই সময়টাতে আপনি তার সাথে কেন ফোন দিতে পারতেন না? এই এক সপ্তাহের প্রতি আপনি তো ইচ্ছে করলে আপনি ওর ফোনে ফোন দিতে পারতেন, কেন ওয়েট করতেন, কেন আপনি ফোন দিতেন? আমি ফোন দিতাম না, মানে আমি নিজেও জানি না আমি কেন এমন ছিলাম, বাট আমি এরকমই করতাম যে আমি কেন ফোন দিব, আমার তো কোনো অপরাধ ছিল না, তার অপরাধ, সে আমাকে ফোন দিয়ে সরি বলবে, কেন আমি ফোন দিব, সে আমাকে পারে না আমাকে মানাতে, এরকম চিন্তা ভাবনা আমার মাঝে ছিল। তো এছাড়া আমি দিতাম মাঝে মাঝে, যখন মানে না পারতাম, যে ধরে রাখতে পারতেছে না নিজে, তখন ফোন দিতাম। তো তখন সে আমার ফোন রিসিভই করতো না, 10 বার 20 বার এভাবে ফোন দিতেই থাকতাম, রিসিভ করতোই না। প্রায় এক সপ্তাহ পর যখন ওর টাইম হবে সেদিন ফোন দিবে, ফোন দিয়ে কথা বলবে। তখন যদি জিজ্ঞাসা করতাম ফোন দিচ্ছিলাম ধরো নাই কেন, তখন বলতো যে কই আমি তো তোমার ফোন দেখি নাই, তুমি আমার ফোন দাও না, তো এরকম বলতো। তো প্রায় ফোন দিতাম, একই সময় দেখতাম মেয়ে রিসিভ করতো, জানতাম না মেয়ে কি হয়, বোন না কি, আই ডোন্ট নো, বাট কয়েকটা মেয়ে রিসিভ করছিল কয়েকবার। তো এছাড়াও ফ্রেন্ডদের মুখে শুনছি যে এই তো দেখলাম পিয়াস রে একটা মেয়ের সাথে ঘুরতেছে। ইভেন আমার বড় বোন যে মানে আমার বড় যে, তার সাথে আমি কিছু শেয়ারিং করতাম কিছু কথা, তো ওরেও বলতাম। তো প্রায় বাহিরে বের হলে বলতো যে আমি আজকে না পিয়াসে দেখছি, তো পিয়াস আমায় দেখে মানে লুকায় গেছে। তো কথাগুলো শুনতাম তো অনেক খারাপ লাগতো যে আমার বয়ফ্রেন্ডের মানুষ দেখতেছে, তো আমার নিজের একটা ইনসাল্ট যে কেমন যে তিথি রিলেশন করে, কেমন ছেলের সাথে রিলেশন করছে যে 1000টা মেয়ের সাথে রিলেশন করে। তো এইসব জিদি মানে যেটা কাজ করতো যে অন্য ছেলেদের প্রতি, যে আমি যদি আজকে তাদের শিক্ষা দিতে পারি তার অন্য কোনো মিলে শিক্ষা দিবে না, আমার মতো কষ্ট কেউ পাবে না। তখন মানে ওই কষ্টটা আমার কাছে অনেক বড় লাগতো, প্রচুর বিশাল বড়, যে আমি মহা বড় কষ্টে পড়ে গেছি। প্রিয় শ্রোতা, আমরা একটি এসএমএস বলে যেতে চাই। আমরা যে ঘটনাটি আমরা ঠিক বলতে পারি যে এই আগের পার্টে আমরা অনেকখানি জুড়ে জেনেছি এবং এই পার্টে এসে আমরা জানলাম যে ওর ক্রেজি হয়ে যাওয়ার ব্যাপারটা, পিয়াসের এই অপরাধ, পিয়াসকে সে কোনো শাস্তি দিতে পারেনি, সে শাস্তি দিয়েছে অন্য ছেলেদেরকে। আপনি কি মনে করেন যে লাভ কখনো কখনো মানুষদেরকে এইভাবে ভুল পথে ভুল জায়গাটিতে ক্রেজি করে তোলে, যে শাস্তিটি যার পাওয়া উচিত তাকে না দিয়ে শাস্তিটা পেয়ে যায় অন্য কারো? আমরা এরকমও দেখে থাকি, মাঝে মাঝে আমরা এরকম শুনে থাকি যে একটা মেয়ের সাথে কেউ যদি কখনো খারাপ
আচরণে যান, কিংবা একটা মেয়ের কাছ থেকে যদি খারাপ আচরণ পান, ওই ছেলেটা ভুলবশত হোক বা নিজের মনের অজান্তেই হোক, পুরো মেয়ে কমিউনিটিটাকেই সে খারাপ চোখে দেখা শুরু করে। এবং একই সাথে একটা ছেলের ক্ষেত্রেও এই ধরনের ব্যাপারটা হয় যে একটা যদি আমরা বলি যে একটা ছেলেকে কোনো মেয়ে খারাপ চোখে দেখছে বা কোনোভাবে হার্টেড হয়েছে, তাহলে একইভাবে তিথির মতো অন্য ছেলেদের সাথে সে খারাপ ব্যবহার করতে থাকে এবং শাস্তি দেওয়ার যে ব্যাপারটি সেটা ঘটতে পারে। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে আমাদের SMS পোলে আসুন এবং লিখুন ইয়েস। যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুব তাৎক্ষণিক ভাবেই আমরা SMS পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। SMS পোল নিয়ে কাজ করছে আজ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আপনাদেরকে একটু পরে রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে যে কত % লোক এটাকে বিশ্বাস করেছে এবং কত % লোক এটাকে বিশ্বাস করেনি। এই SMS পোলটি খুবই গুরুত্বপূর্ণ এবং SMS পোলে পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা আসলে বুঝতে চাই আমাদের শ্রোতাদের কাছে ঘটনার যে ব্যাপারটি আমরা উদ্ঘাটন করছি সেটা আসলে কোন পর্যায়ে রয়েছে, বিশ্বাসের কোন লেভেলে রয়েছে। আমি এখানে একটি কথা সবাইকে স্পষ্ট করে বলতে চাই, এখানে যদি আমাদের লিসনারদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি অনেক নিচে নেমে আসে এবং অবিশ্বাসের জায়গাটি যদি অনেক বড় হয়ে যায়, তাহলে যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটবে সেখানেই আমরা গল্পটা থামিয়ে দেব এবং এমনও হতে পারে গল্পটি প্রচার সেখানেই বন্ধ হয়ে যাবে, অথবা গল্পের মোড়টা আমরা ওই জায়গাটি থেকে ঘুরে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং বুঝতেই পারছেন যে SMS পোলে আপনাদের কমেন্টসটি বা মতামতটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা অপেক্ষা করছি আপনার SMS পোলের জন্য। আমরা সত্য উদ্ঘাটন প্রক্রিয়াটি আরো একটু এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সবাই অংশগ্রহণ করুন ইয়েস অথবা নো লিখে 8920 নম্বরে। তিথি, তারপর এভাবেই রিলেশন চলতে থাকে আমাদের ছেলেদের সাথে, কথা হইতো, দেখা হইতো। তো আমার আবার ছিল যে আমি রিলেশন করতাম কিন্তু কখনো কোনো ছেলের থেকে কিছু নেওয়া এগুলো আমার পছন্দ ছিল না। মানে কোনো ছেলের সাথে ওই দিক থেকে বেমানি করতাম না, টাকা পয়সার দিক থেকে, জি জাস্ট রিলেশনই। যে হ্যাঁ রিলেশন করব, তুমি আমাকে পছন্দ করো, এটাই আমার জন্য অনেক বেশি। যে আমি আমার বয়ফ্রেন্ডকে জানাইতে পারলেই চলে। জি তো তার কানে অনেক কিছু ঢুকতো যে আমি এরকম অনেক ছেলের সাথে রিলেশন করি, এটা সেটা, অনেক ছেলেকে অনেক ধরনের ভাবে কষ্ট দিই। তো অনেক অপরাধী করছি, আমি স্বীকার করি যে ছেলেদের এভাবে করাটা উচিত হয়নি আমার। আপনি একটু বলবেন যে কতজন ছেলের সাথে আপনি এই ধরনের এই 1 বছরে বা যে সময়টা আপনি করেছেন সেই সময়ের মধ্যে কতজন ছেলের সাথে আপনি এই কাজটি করেছেন? অনেক ছেলে। এই ঘটনাগুলোর মধ্যে 2-1টা ঘটনা যেটা আপনার মনে অনেক বড় দাগ কেটেছে, যতটুকু যে আপনি বলে দিয়েছেন যে আমি শুধুমাত্র আমার মনের ইচ্ছা পূরণের জন্য এটা করেছি, তারপরে তা সে অনেক বড় ক্ষতি করেছে, এরকম দুই একটা আমাদের সাথে একটু শেয়ার করবেন? হ্যাঁ, এই যে যেমন আমার ফার্স্ট যেটা, যার সাথে আমি রিলেশন করি, সে তো পুরোই বাদ হয়ে গেছে, রাস্তাঘাটের হিরঞ্চি হয়ে গেছে, যার নাম তো আমি শুনতেছি। হ্যাঁ, আমার মহল্লার যদি কেউ শুনে সে বিশ্বাস করবে যে হ্যাঁ ইয়াসিন যে এখন পুরোই বাদ হয়ে গেছে। আর এছাড়াও বাইরের কিছু ছেলে আছে যারা আমার জন্য অনেক কিছুই করছে, ট্যাবলেট টুবলেট খাই ফেলছে। তো বাইরের আরেকজন ছেলে আছে, ও হচ্ছে যাত্রাবাড়ির। তো ওই ছেলে এখনো পর্যন্ত মানে আমার জন্য অনেক কষ্ট পায়, অনেক কিছু করে। তার ফ্যামিলিতে সেও একমাত্র ছেলে, কিন্তু তবুও আমার জন্য অনেক পাগলামি টাগলামি করে। জাস্ট তার কথাই হচ্ছে আমাকে তিথি খাই না তো, যে মানে কথা বলতাম। আমার টার্গেট ছিল যে ফার্স্ট টার্গেট একটা ছেলেকে 3 মাস আমার লাইফে রাখবো, 3 মাস। হ্যাঁ, তারপরে যে আমার দিক থেকে হলো যে মানে বয়ফ্রেন্ডের দায়রা এত বেশি বেড়ে যায় যে তখন আর 3 মাস একজনকে রাখাটা আমার পক্ষে সম্ভব হয় না। তো 1 মাস করে একজনকে রাখতাম লাইফে। 1 মাস আজকেও আছে, কালকে নেই, আবার 1 মাস আজকে আছে, কালকে নেই, এরকম। ওই যে একটা কথা আছে না যে মাছকে যখন বলি দেওয়া হয় মাছ কিন্তু ছটফট ছটফট করে, আপনি দেখছেন নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। ওই কিছু মাছ আছে না যে ক্যাটফিশ বলে, যেগুলো দেখবেন অনেকক্ষণ বেঁচে থাকে, মানে কড়াইয়ে দেওয়ার পরেও দেখবেন যে লাফায়। হ্যাঁ, তো যখন আপনি এই বলিটা দিতেন তাদেরকে, আলটিমেটলি তারা তো আপনাকে একদম জেনে শুনে ভালো মনে করেই জীবন সঙ্গী হিসেবে চিন্তা করতো। জেনে শুনেই, হ্যাঁ। আর আমার ব্যাকগ্রাউন্ড জেনেই আমার লাইফে ছেলেরা আসতো। আর আসার পরে আমি বলতাম যে আমি কিন্তু অনেক ছেলের সাথে রিলেশন করি বা এটা সেটা, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। এই বিশ্বাসটা তাদের মাঝে আমি ঢুকাই। মানে এই বিশ্বাসটা ঢোকানোর জন্য আপনি সত্যটাও বলতেন? হ্যাঁ, সত্যটাও বলতাম। আমি সত্য বলেই নিতাম যে আমার রিলেশন ছিল, তার প্রতি জিদ করে আমি ছেলেদের সাথে রিলেশন করছি। আমার প্রচুর ছেলের সাথে রিলেশন ছিল। আর এছাড়াও তারা আমার ব্যাকগ্রাউন্ড জেনেই আসতো, কারণ আমার ফুল মহল্লাই জানে। আমি কিন্তু আমার মহল্লা তো ভালো না, আমি বছরই তো খারাপ। মানে আপনার মহল্লায় কেউ জানে না যে একটু নেগেটিভ অ্যাঙ্গেলই আপনাকে সবসময় দেখে সবাই, যে আসলে কেউ জানে না যে কেন আমি এরকম করি। বিহাইন্ড দ্য স্টোরি কেউ জানে না। হ্যাঁ, আমার ভিতরেটা কেউ জানে না। জাস্ট উপর থেকে দেখে যে হ্যাঁ তিথি অনেকজনের সাথে রিলেশন করে, তিথি ভালো না, মেয়েটা ভালো না, যে কেন রিলেশন করবে। বাট এটা জানার চেষ্টা করে না যে কেন এরকম করে, কি কারণ। কারণটা ছিল হচ্ছে আপনার সাথে পিয়াসের সম্পর্ক। হ্যাঁ, কারণটা এবং হচ্ছে এটা। আপনি এভাবে একের পর এক বলে দিয়ে যাচ্ছেন। ঠিক আমি জানতে চাইবো যে যখন এটা হতো, যখন আপনি ওকে বলতেন যে আমি তো এটা তোমার সাথে ফান করেছি বা এটা নাটক ছিল, সেই মুহূর্তে ও অনেক কষ্ট পেত। হ্যাঁ, প্রচুর কষ্ট পেত। অনেক ছেলে তো মনে হয়, ছেলেরা তো কাঁদে না, কিন্তু অনেক ছেলে আছে আমার ফোনে হাউ মাউ করে কাঁদছে। মনে গেছে যে আমি সরাসরি বসে ওদের না বলছি,
তা আমার পায়ের সামনে বসে বসে কাঁদছে, কিন্তু মানে আমার কথা ছিল না, আমি গ্রহণ করতেই পারবো না। যাদের আমি ইয়ের জন্য নিছি, আমার লাইফের ফান করার জন্য, তাকে আমি কখনো আমার লাইফ পার্টনার বানাতে পারবো না। এটাই ছিল আমার টার্গেট। আর কখনো মানে ওরকম ভালোই লাগতো না। আমি অনেক সুন্দর ছেলের সাথে রিলেশন করছি, তো এটা বলবো না যে না আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর ছিল তারপরে আমি সুন্দর ছেলের সাথে রিলেশন করিনি। আমি অনেক নিষ্ঠা ছেলের সাথেও রিলেশন করছি, অনেক সুন্দর ছেলেদের সাথেও রিলেশন করছি। তো এভাবেই রিলেশন। অনেকে এরকম হতো না যে বিশ্বাসই করতে চাইতো না, মনে করছো আপনি ফান করছেন, এরকম হতো না অনেকে? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় যে 100 এর মধ্যে 80% যদি আমাকে লাইক করতো, তো 40% লাইক করতো না। তারাও আমার সাথে ফানের করে নিয়ে আসতো। কিন্তু যারা আমার সাথে ফান করতো আমি বুঝে গেতাম, তাদের সাথে আমি রিলেশন করতাম না। মানে এই জিনিসটার দিক থেকে অনেক বেশি চালাকির দিক থেকে আমি করতাম। যেমন তাদের বুঝতাম আর কি, আমি ফার্স্ট 2-3 দিন কথা বলে যে সে ছেলেটা কোন টাইপের, আমার টাইপের নাকি অন্য টাইপের। যদি আমি বুঝতে পারতাম যে না সে ছেলেটা আমার টাইপের না, তার লাইফের ফার্স্ট লাভই আমি হব বা সেকেন্ড লাভ আমি হব। যেমন যে সে একটা টার্গেট করছে যে আমার এই গার্লফ্রেন্ড চলে গেছে, তা আমি ওই গার্লফ্রেন্ডকে ভালোভাবে রাখবো। আর যেটাকে বুঝতে পারতাম যে না, এই যে আমার মতো ছেঁচড়া পোলাপান যেগুলি, যে একটা ধরবো আর একটা ছাড়বো, তাদের সাথে রিলেশন করতাম না। না ভাই, আমি কথা বলবো না, চলে যাও। প্রিয় শ্রোতা, তিথির একটি ছবি আমরা এই মুহূর্তে তিথির পারমিশন নিয়ে আমাদের ফেসবুকে দিতে চাই। আপনি কি আমাদেরকে অনুমতি দেবেন যে একটা ছবি যেটাতে আপনার কোনো ক্ষতি হবে না, এরকম একটা ছবি আপনি পারমিশন দিবেন যে আমাদের ফেসবুকে দেবার জন্য? হ্যাঁ, যদি আমার কোনো প্রবলেম না হয় তো অবশ্যই। ওকে, আমরা একটা ছবি, তিথির ছবি আমরা আমাদের ফেসবুকে দিচ্ছি। আপনারা চাইলে ওখানে এসে একটু এসেন্স পেতে পারেন এই গল্পের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSB এবং একই সাথে ABC রেডিওর মেম্বার এবং ফ্যান যাই বলি না কেন সেটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওই জায়গাটা থেকে আবারও ফিরি। যদিও কখনো জাগতো তো সে আবার আমার লাইফে আসতো, যখন আমি একটা চিন্তা করতাম যে না সবকিছু ছেড়ে নতুন কারো একটা জীবন গড়বো, একটা ছেলেকে চুজ করে নেবো, একজন কিছু তো কি হয়েছে আরেকজনকে নেবো, তো তখনই সে আমার লাইফে আবার আসতো। পিয়াস, হ্যাঁ, পিয়াস আবার আসতো। যে আমি এমন ওর প্রেমে এতই পাগল ছিলাম যে মানে জাস্ট ও যদি হ্যালোটা আমাকে বলতো, ওর হ্যালো শোনার পর আমার দুনিয়া আমি ভুলে গেতাম, যে দূর আমার দুনিয়া কই আছে, সব বাদ, ওই আমার সবকিছু। ও আমার সামনে দাঁড়ালো, মনে হয় আমি ওর যে আমাকে কত কষ্ট দিছে, কত যে আঘাত করছে, তো সবকিছু ভুলা মনে হইতো যে না থাক, আবার ওর সাথে রিলেশনটা করি, ওর তো আমি অনেক ভালো লাগে, ওর আমি অনেক ভালোবাসি। তো তখন আবার রিলেশন করতাম, ও একই কাজে আমার সাথে করতো, কিছুদিন কথা বলতো, তারপর শেষ বন্ধ করে দিত। বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আবার জিত চড়তো, দূর যে ডিসিশন নিছি ডিসিশন নাই, ছেলেটা সব ছেলে খারাপ, ছেলে জাতি খারাপ, আমি ছেলের জাতি ধ্বংস করে দিব, এরকম চিন্তা ভাবনা আমার মাঝে আসতো। একটা পর্যায়ে আমার একটা ছেলের সাথে পার্মানেন্টলি রিলেশন হয়, তার সাথে আমার প্রায় 1 বছরের মতো সম্পর্ক থাকে। ওকে, আমরা এই গল্পে আসবো। এই ফাঁকে আমরা একটু SMS পোলের রেজাল্টটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। প্রিয় শ্রোতা, সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে রেজাল্টটা চলে এসেছে। আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব কত % লোক এটাকে বিশ্বাস করেছে, কত % লোক এটাকে বিশ্বাস করেনি। Yes, 95%. No, 4%. No comments. পরে তোর মুখে শুনে আসার পর, বাসায় আসার পর আমি বলতেছি আল্লাহ, ছেলে তো সুন্দর না, ছেলে তো আমার পছন্দের মতন না, তাহলে তো রিলেশন রাখা যাবে না। তো সেই দিন থেকেই তাকে আমি অ্যাভয়েড করা শুরু করি, কিন্তু আমি তাকে ডাইরেক্টলি বলি না যে তুমি সুন্দর না বলে আমি তোমাকে পছন্দ করি না, মানে এটা চিন্তা করি যে কষ্ট পাবে এটা সেটা। তো ফার্স্ট একবার তাকে না করে দিই, তো সেদিন অনেক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আমার বলতেছে যে পাগলি তুমি আমার ছেড়ো না প্লিজ, এটা সেটা। সে আমাকে পাগলি নামে ডাকতো। তো সেদিন বলাতে তোর কান্না শুনলে আমি মায়াই লাগতো, আমার কাছে আমার মায়া কাজটা বেশি করতো। আবার বলতাম আচ্ছা ঠিক আছে, যাক আমি শয়তানি করছি এটা সেটা না, আমিও তোমায় লাইক করি। তো আবার রিলেশন করতাম, এভাবে রিলেশন থাকতো। ও আমাকে অনেক কেয়ারিং করতো, সকালে ঘুম থেকে উঠাইতো, নাস্তা করার জন্য ফোর্স করতো, সবকিছুর জন্য ফোর্স করতো। এভাবে রিলেশনটা আরো আগে থাকে, বাট আমি ওকে অনেক অ্যাভয়েড করা শুরু করি। ওকে তাড়ানোর জন্য আমি আবার আমার লাইফে নতুন করে ছেলে আনা শুরু করি, ছেলেদের সাথে রিলেশন করা শুরু করি। ওকে বাদ দিয়ে আমি ছেলেদের সাথে রিলেশন করতাম, ওকে হোল্ডে রেখে অন্য ছেলেদের ফোনে কথা বলতাম, ওয়েটিং এ রেখে ওর কথা বলাইতাম। তারপর এমনও গেছে যে মানে অনেক ছেলেদের বয়ফ্রেন্ড বানিয়ে ওর সাথে কথা বলেছি, যে আমার তো বয়ফ্রেন্ডই, ওর বয়ফ্রেন্ডে বলতাম যে ছেলেটা আমার ডিস্টার্ব করে, কিছু বলে দাও তো।
তো ওই ছেলে ফোন দিত, আমি ওরা বলতাম এটা আমার বয়ফ্রেন্ড, কথা বলো এটা সেটা, আমি তোমার পছন্দ করি না, তুমি আমার লাইফ থেকে চলে যাও। তো ওরা কথা বলতো, কিন্তু তবুও ছেলে যাইতো না, অনেক কাঁদতো। তা কাঁদতো যখন আমি বলতাম যে এসব কান্নাকাটি করো না তো, এরকম অভিনয় কান্না আমিও করতে পারি মোবাইলের মধ্যে, তোমার কান্না চোখের পানি যে সত্যি আমি জানি। পরে বলতেছে যে কি করলে তুমি সত্যি মনে করবা। তো সবসময় একটা ডায়লগ মারতো যে আমার লাভ যদি রিয়েল হয় তুমি একদিন দিদি ঠিকই লাভ করবা, তুমি কিন্তু আমার লাভ না করে যাইবা কই, এরকম বলতো। তো এভাবে অনেক দিন গেল, কিন্তু আমি মানে তখন আর ওর প্রতি মন নাই আমার, যে সুন্দর না, সুন্দর ছেলের সাথে আমি রিলেশন করবো না, সুন্দরিতা আমি মেনে নিতাম, সমস্যা নেই। তো এর জন্য ওর সাথে অ্যাভয়েড করা শুরু করলাম, ওকে অনেক কষ্ট দেওয়া শুরু করলাম, তো অনেক কষ্ট পেতো, ওর সাথে কথাবার্তা বন্ধ করে দিছি। তো বন্ধ করার পর ওর ফ্যামিলিতে এটা জানাজানি হয়ে গেল যে একটা মেয়ের সাথে রিলেশন আছে। তো ওর ফ্যামিলি থেকে ওর সাথে অনেক রাগারাগি যে তুমি কেন রিলেশন করছো, যার সাথে রিলেশন করছো ই করে ফেলো, ব্রেকআপ করে ফেলো, এটা সেটা। তো ওর এক ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডের দ্বারা ওর আমার সাথে পরিচয়। তো ওর মার কাছে, তুষারের মার কাছে যে ওর অনেক কথা বল যে এই তিথি ভালো না, ও আলতু ফালতু মেয়ে, অনেক ছেলের সাথে রিলেশন করে। তো এর জন্য ওর মা মানে কোনো মতেই আমাকে পছন্দ করতো না। তো তারপরে আমি শুনলাম, ওর থেকে জানলাম যে ও বাড়ি থেকে বের হয়ে গেছে, যে আমার পছন্দের মেয়ে কেন তুমি পছন্দ করবা না, তো আমি বাসা থাকবো না, আমি চলে যাব। তখন বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে অনেকদিন বাইরে ছিল, বাইরে থাকার পর অনেক কষ্ট মষ্ট করে থাকে। আর যেটা হচ্ছে মেন কথা যে ওর এই সিটের বিজনেসেই ওর ফুল ফ্যামিলিটা চলে। তো মানে ওর বাবা হচ্ছে অসুস্থ, হার্টের প্রবলেম আছে, যার কারণে ওর বাবা কোনো কাজ করতে পারে না। তো ওরই ফুল ফ্যামিলিটা চালাইতে হয়। ওরা হচ্ছে 2 ভাই 1 বোন। তো ও যখন বাসা থেকে বের হয়ে যায় তখন ওর ফ্যামিলিটার খুব প্রবলেম হয়ে যায়। তো তখন আবার ওর ফ্যামিলি থেকে করে ঢাকায় নিয়ে আসে, চাচা ঠিক আছে আমরা মেয়ে বাসায় প্রস্তাব নিয়ে যাবো, আচ্ছা তুমি বলো, সমস্যা নেই। তো সেই মুহূর্তে যখন ওর ফ্যামিলি রাজি হয় তখন সে আমাকে ফোন দিয়ে বলে যে আমার ফ্যামিলির ম্যানেজ করছি, এটা সেটা, আমি তোমার বাসায় বিয়ে প্রস্তাব পাঠাচ্ছি। তখন আমি তো আমার মাথায় বাড়ি পড়ে যেন আমি বিয়ে করবোই না, কোনো মতে বিয়ে করবো না রে। তো তখন ওর সাথে আমি আরো করি যে তুমি আমার থেকে অনুমতি না নিয়ে তোমার ফ্যামিলির কেন জানাইছো এই কথা, আমি তো তোমাকে বিয়ে করবো না। ওকে, তো সে তখন আবার বলে যে দেখো তিথি, আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি আমার ফ্যামিলিরে, আমি তোমার জন্য অনেক কিছু করছি যা না করতে হয়েছে আমার এই বছরে 7 বছর আমি না করছি, তো তুমি আমাকে এভাবে ছেড়ে দিও না। তো এরকম বলতো। তো সেখানে তারপর আমি ওকে বললাম যে যদি আমাকে বিয়ে করতে চাও তোমার 5 বছর ওয়েট করতে হবে। তো বললো যে কেন, আমি 5 বছর কেন ওয়েট করবো? তো বলতেছি আমি 5 বছর আমার ক্যারিয়ার দাঁড়া করাবো তারপর। তো মাঝখানে আবার কি, আমি আমাদের পার্লারের নিজের পার্লার ছেড়ে আমি একটা জব নেই সেন্টার রোড, সেখানে হচ্ছে এক নেত্রীর পার্লারে আমি জব নেই। তো নেত্রীর ছেলে হচ্ছে গান করে, তো কিছুদিন পর ওর এক অ্যালবামটা বের হবে। জি, আর একক। দ্বিতীয় অ্যালবামটা হচ্ছে সেটা আমার সাথেই বের হওয়ার কথা ছিল। আপনি গানও গাইতে পারেন। হ্যাঁ, আপনি এই কণ্ঠটা আপনার যে ট্র্যাপ ছিল সেই ট্র্যাপে কখন ব্যবহার করতেন? টু বি অনেস্ট, মানে আপনি ছেলেদেরকে পটানোর জন্য বা ছেলেদেরকে শাস্তি গুলো দেওয়ার জন্য, হ্যাভ ইউ এভার ইউজ দ্যাট ভোকাল? হ্যাঁ, কিছু কিছু টাইমে করতাম। যেমন করতেন? অনেকে গান পছন্দ করতো, তো অনেক ছেলেকে এই গান শোনাইতাম, যেমন ও বলতো গান শোনাও, তো গান শোনার পরে বলতো যে ওয়াও তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, এটা সেটা, মানে গানে আরো বেশি একটু ইমপ্রেস হইতো। দ্যাটস ওয়াই প্রিয় শ্রোতা, আমরা এখানে এন্টারটেইন করার জন্য আমরা আসলে ওর কাছ থেকে কণ্ঠটা মানে গান শোনাইনি আপনাদেরকে। আমরা আসলে এটা একটা সত্য ঘটনার একটা ছোট পার্ট হিসেবে নিয়েছি এই গানটাকে, কারণ জেবিএসবি যে ধরনের রিয়েলিটি শো, এখানে গান যায় না। ওকে, হ্যাঁ, তারপর যেটা আপনি বলছিলেন যে তো সেখানে যে জব নিই, তো সে জবে আমার ওই যেই ছেলের সাথে আমার কাজ করার কথা ছিল গানে অ্যালবামে, তো সেই ছেলের সাথে আমার কন্ট্রাক্টের কিছু একটা হয়, মানে যে তুমি যদি গান করতে হয় তো তোমার 5 বছরের কন্ট্রাক্টে তোমার আমার সাথে সাইন দিয়ে নিতে হবে যে তুমি আমাকে ছাড়া কারোর সাথে গান করতে পারবে না। তো এই জন্যই আমি ওকে বলি যে 5 বছর আমি আমার ক্যারিয়ার দাঁড়া করাবো, তারপর আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু ওর কাছে অতটা সময় ছিল না, 5 বছরের মতো টাইম ছিল না। তো এর জন্য বলতেছে যে না আমি 5 বছর ওয়েট করতে পারবো, আমি কিছু বুঝি না, 5 বছর আমি কিছু বুঝি না, তোমার ক্যারিয়ার কিসের ক্যারিয়ার, আমি যতটুকু টাকা কাজ করি আমরা আদায় করি তো সেটা তো তোমার হয়ে বেশি হবে। তবে যাই হোক, আমার নিজের পায়ে তো আমাকে দাঁড়াতে হবে, আমি এতবার একটা সুযোগ পেয়েছি, আমার খুব স্বপ্ন ছোট থেকে আমি সিঙ্গার হব, একজন বড় সিঙ্গার হব, কিন্তু সেটা যদি এখন আমি চাও পূরণ না করতে পারি তাহলে কেমন লাভ হলো? আমার লাভের কোনো দরকার নেই, আমি আমার গান দরকার। তো তখন অনেক রাগারাগি করি, রাগারাগি করার পর তো একটা পর্যায়ে তার সাথে আমার বলা হয় যে আমার সাথে দেখা করো তিথি। তো আমি বলছি কেন দেখা করবো? তো
তো বলতেছে যে দেখো করো, তুমি আমাকে দেখার পর তোমার যদি আমাকে ভালো না লাগে তো তুমি আমাকে রিজেক্ট করে দিও, আর তুমি আমাকে দেখবা আর আমি তোমাকে কিছু কথা বলবো। তো আমি বলছি কি কথা? মোবাইলে বলো, দেখে কথা বলার কি দরকার আছে? বলে যে হ্যাঁ আমি মোবাইলে বলতে চাই না, আমি দেখার পরে কিছু বলতে চাই। তো বললো যে তুমি দেখা করো। সেদিন 11ই এপ্রিল ছিল, 12ই এপ্রিলের কথা ছিল দেখা করার, কিন্তু সেদিন আমি দেখা করতে পারি না, কারণ আমার নিজের তখন পার্লার ছিল, তো সেখানে আমাকে টাইম দিতে হবে, যেহেতু আমার পার্লার স্টাফ ছিল, কিন্তু স্টাফ থাকাকালীনও আমার কাজ করতে হবে। তো এর জন্য আমি আর দেখা করতে পারি না। সেদিন আমাদের বিয়ের কাজ ছিল। জি। তো আমি বললাম যে আমি আজকে দেখা করতে পারবো না। সে অনেক আপসেট হয়ে গেল যে তুমি আমার সাথে কেন দেখা করতে পারবা না, দেখা করতে একটু অনেক করে বলতেছে কথাগুলো। তো আমার কাছে খারাপ লাগতো যে আরে বেচারাটা কষ্ট পাইছে বা এটা সেটা, খারাপ লাগতো, খুব খারাপ লাগতো। বা কথা না বলতে পারলেও খুব খারাপ লাগতো যে কথা বলতে পারতেছি না, কিন্তু বুঝতে পারতাম না যে কেন এরকম হইতেছে আমার সাথে, যে সে ছেলের প্রতি কেন মায়া কাজ করে বা কেন আমি যে ছেলেটার সাথে আপনার কন্ট্যাক্ট হওয়ার কথা গানের, রাইট? না তাহলে তুষারের সাথে। তুষারের সাথে, ওকে, হ্যাঁ। তুষার গানের কন্ট্যাক্ট তাহলে কার সাথে? গানের কন্ট্যাক্ট হয় আমার আরেকজনের সাথে, যেখানে আমি জব করতাম সেখানেও আপনার এই প্রেমের ফাঁদ বা প্রেমের সম্পর্ক, রাইট? না তাহলে? তার সাথে ফ্রেন্ডশিপ ছিল আমার। এবং সেও আপনাকে বিয়ে করতে চাইতো? হ্যাঁ, সেও আমাকে বিয়ে করতে চায়নি। তাহলে এরকম কন্ট্রাক্টর বলতো যে বিয়ে করব না, বাট ভালো একটা রিলেশন থাকবে আমাদের মধ্যে। তো বলছি যে Okay. কেমন রিলেশন? তো বাজে কিছু রিলেশনের কথাই বলছে, তো আমি মানিনি। তো আমি টাকা দিয়ে আমি আমার অ্যালবামের কাজ করতে চাইছি, তো তখন টাকার কন্ট্রাক্টই হয়েছে। ওকে, হ্যাঁ, তুষারের প্রসঙ্গে তারপর? তো তুষারের প্রসঙ্গে যাই, তো ওর জন্য আমার এমনি কেন জানি খুব মায়া লাগতো, বা কথা বলতে অন্য মানুষের সাথে কথা না বলে আমি ওর সাথে কথা বলতাম, সবাইকে বাদ দিয়ে ওর সাথে কথা বলতাম। বা কথা যদি না বলতে পারতাম তো অনেক খারাপ লাগতো যে আমি কথা বলতে পারতেছি না, বা এটা সেটা কেন লাগতো আমি জানি না, বুঝতাম না যে কেন। আমি কি তাকে লাইক করি? মাঝে মাঝে আমি নিজেকে নিজে জিজ্ঞেস করতাম যে আমি কি তোকে লাভ করি বা লাইক করি, বা আমি কিভাবে লাইক করতে পারবো? সে তো আমার পছন্দের মতো ছেলে না, সে তো আমার মতন না, আমি যেমন একটা ছেলে চাই সে তেমন তো না। তো আমি তার সাথে কিভাবে লাইক করতে পারি? বা হয়তো বা তার কথা ভালো লাগে, যাক এটা কোনো সমস্যা নেই, 2-1 দিন খারাপ লাগবে তারপর ঠিক হয়ে যাবে, এরকম চিন্তা করতাম। তো ওই 12 তারিখে দেখা করার কথা ছিল, দেখা করিনি। তো আমাদের দেখা হলো 13 তারিখ। তো সেদিন আমি বাসা থেকে বের হই, আমি কাজ শিখি, তো সেখানে কথা বলে বের হই যে আমি কাজ শিখতে যেতেছি। তো আম্মু বলতে আচ্ছা ঠিক আছে যাও, সমস্যা নেই। তো বাসা থেকে যখন বের হচ্ছি তখন আম্মুও বলতেছে আব্বুও বলতেছে যে আজকে বের হইস না, কেন জানি ভাল লাগতেছে না, তুই বের হইস না, দরকার নেই। তা আমি সবসময় একটু অন্যরকম ভাবে বের হই, যেমন মাঝে মাঝে 3 পিস বা প্যান্ট গেঞ্জি এগুলো পরেই বের হলি, বা আমি চোখে একটু কাজল লাগাই। তো সেদিনও লাগাইছি, একই রকমেরই আমার গেট আপ ছিল। কিন্তু তবুও আমার বোন বলতেছে কি যদি এত সাজছস কেন? তো বলছে আমি কই সাজছি, আমি তো সবসময় এরকমই থাকি, আমি গেট আপই থাকি। তো বলতেছে না তুই সাজা গুজা কোর্স করে বের হইস, তুই যাইস না কোনো জায়গায়, তুই মনে কারোর সাথে দেখা করতে যাবি। তো বলতেছে না আমি কারোর সাথে দেখা করতে যাবো না, বইলা তারপরে বের হইছি। বের হওয়ার পর হাঁটতে হাঁটতে আমাদের বেড়িবাঁধের উপরে উঠলাম, সেখান থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে খোলামোড়া ঘাটে নামলাম। এটা কি আপনার কারোর সাথে দেখা করতে যাওয়া নাকি এমনি এমনি? দেখা করতে যাওয়া। কার সাথে? তুষারের সাথে। ওকে, হ্যাঁ, তারপর? তো তারপর সেখানে গেলাম, আমি যাওয়ার পরে ও নৌকা নিয়ে দাঁড়ায় আছে, আমি নৌকায় চড়তে গেছিলাম, ঘুরবো যে আমরা নৌকাতে ঘুরবো। তো সেখানে নৌকা নিয়ে দাঁড়ায় আছে। তো সেদিনই ফার্স্ট আমি ওকে দেখি, 1 বছরের পরে তার সাথে প্রথম দেখা আমার। এর আগে আপনি ওকে ডিনাই করছেন ওর চেহারার জন্য, সেটা আপনি না দেখে ডিনাই করছেন? হ্যাঁ, না দেখি। কার কাছ থেকে শুনে? আমার ফ্রেন্ডের কাছ থেকে। এই শুনেই আপনি তাকে ডিনাই করে যাচ্ছেন কন্টিনিউ? হ্যাঁ। ওকে, তারপর? তারপর তাকে আমি বাস্তবে দেখলাম। তো দেখার পরও আমি আশ্চর্য হয়ে গেলাম যে না, এ তো আমার পছন্দের না, একদমই না। মানে যেটা আপনার ফ্রেন্ড বলেছিল সেটাই ঠিক আছে? হ্যাঁ, সেটাই ঠিক আছে, ও অতটা সুন্দর না। ওকে। তো তো আমাকে বলতেছে যে এই যে আমি মোবাইলটা দিয়ে আমাকে দেখাচ্ছে যে এই যে আমি। আপনাকে চিনলো কিভাবে? সে তো আমাকে চিনে, সে আমাকে আগেই দেখছে, দেখেই তো আমার নাম্বারটা ওকে, দিয়েছে। ওকে। সে আমাকে চেনার পরে তারপর আমি নৌকায় চললাম। তো অনেকক্ষণ কথা হচ্ছে যে তুমি আমাকে কেন বিয়ে করবা না, বা কেন কি এটা করো না, এটাই করো না, তুমি জানো আমি তোমার জন্য মরে যেতেও পারবো। তুমি বলছি এগুলি ডায়লগ মারি, ছেলেরা মরতে পারে না। আপনি এতটা সাহসী ছিলেন যে নদীর নৌকার মধ্যে অচেনা একটা ছেলেকে উঠে আপনি এই ধরনের কথা বলছেন? হ্যাঁ, আমি তো কথা বলতাম তার সাথে। হ্যাঁ, বলতেন, কিন্তু তার সাথে আপনার আগে কখনো দেখা হয়নি, 1। 2 নম্বর হচ্ছে যে এমন একটা জায়গায় আপনি যাচ্ছেন বা এরকম একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনি ছেলেটাকে বলেই ফেলছেন যে
আমি তোমার সাথে রিলেশনশিপ রাখবো না, সেটা বলার জন্য আপনি তার কাছে গিয়ে ওটা বলছেন, হ্যাঁ হ্যাঁ, যে ছেলেটার সাথে আপনার আগে কখনো দেখা হয়নি। দেখা হয়নি তো। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। প্রিয় শ্রোতা, এই শোটা আমরা জানি না যে এরপরে আমরা কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি, এবং এই শোতে বেশ কিছু টার্ন আপ আছে, সেটা বাকি যে সময়টা আছে আমাদের হাতে সেই সময়ের মধ্যেই ঘটবে, কারণ এই শোতে আরো একজন অতিথির আগমন ঘটবে এবং সেটা যে কোনো মুহূর্তে। হ্যাঁ, তারপর সেখানে যাই, তো তখন নৌকায় বসাকালীন আমাদের কথা হচ্ছে, এরকম বিষয় অনেক কিছু বিষয় ডিসকাস হচ্ছে। তোমাকে বলতেছে আজকে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। তো আমি বলছি আমি তোমার বাসায় কেন যাবো? বলে আমি তোমার বাসায় নিয়ে আর আসতে দেবো না। আমি বলি কি আমার রাস্তা না দিলে কি হয়েছে, আমি দড়ি টড়ি ছিঁড়াইছি, তোমার বাপেরও সাধ্য নিয়ে আমার আটকে রাখা। তো বলার পরে আমাদের নৌকা চলতেছে চলতেছে অনেক দূর নিয়ে যায়, একদম বছিলা ব্রিজের সামনে, এই চরের থেকে বছিলা ব্রিজের সামনে নিয়ে যায়। তো তখন আমি নৌকালাকে বলতেছি যে আমি জাস্ট আধা ঘন্টা টাইম নিয়ে বের হয়েছি, কারণ আমার এখান থেকে এসে ব্যাক করে আবার আমরা যেখানে আমি কাজ শিখি সেখানে আমার যেতে হবে। তো পরে নৌকালে বলতেছি যে আপনি নৌকা ঘুরান, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তখন প্রায় 5টা বেজে গেছে, আমি 4টা বাজে বের হয়েছি। তো নৌকা ঘুরাচ্ছে, আসতেছে নৌকার মাঝি দ্রুত, যাওয়ার সময় খুব দ্রুত চলে গেছে, আসার সময় তার একটু লেট হচ্ছে। তখন বলতেছে তো দেরি করতেছেন কেন, আপনি জলদি চালান। তো বলতেছে যে আম্মু পানি তো গতি অনেক বেশি, অনেক ঢেউ আসতেছে, তো আমার চালাতে খুব কষ্ট হচ্ছে। তো আমি বলছি যে না আপনি চালান, ই করেন, আপনি জোর লাগান, আপনি চালান, আপনি মাঝি, আপনারা পারেন না এত কিছু করতে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা চালাই। তো আস্তে আস্তে নৌকাটা আমার নদীর একদম মাঝে আসছে। তখন মানে ওই খোলামোড়া ঘাটও খুব দূর, বোছেরা ব্রিজও খুব দূর, মাঝখানে আমি। ওকে। মাঝখানে তো আমার পিছন দিক থেকে একটা নৌকা আসলো, নৌকার মধ্যে মাঝি সহ 4টা ছেলে ছিল, 4টা ছেলে। তো ওইটার মধ্যে একজন ছেলে বলতেছে যে এই নৌকা থামা, নৌকা থামা, এদিকে নৌকা নিয়ে। তো আমার ফ্রেন্ড বলতেছে, মানে আমার বয়ফ্রেন্ড যে তুষার। তুষার, ও বলতেছে যে কি হয়েছে ভাইয়া, ডাকাটি কি করতেছেন কেন? তো বলতেছে যে এত কথা বলো, নৌকা থামাইতে বলছি থামা, বেশি পেঁচাল পারিস না। তো নৌকা আলারে বলতেছে তুষার যে আপনি নৌকাটা অন্য দিক দিয়ে নিয়ে যান, যেন ওরা আমাদের ধরতে না পারে। তো মাঝি কি করলো, আমার নৌকা সাইড না করে বরঞ্চ তাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দিক থেকে আমার নৌকাটা নিয়ে যাচ্ছে। তো তাদের মাঝে কি করলো, তাদের নৌকা একদম আমার নৌকার সাথে লাগাই ফেলছে, লাগাই ফেলে তো এখানে একটা ছেলে তার পা দিয়ে আমার নৌকাটা আটকেছে, আর বাকি যে 3জন ছিল তার মধ্যে ঠিক 2জন আমার নৌকায় চড়ছে। পরে এসে নৌকাওয়ালা বলতেছে, ওই ছেলে 2টা আমার নৌকা উঠলো, উঠার পরে তারা বলতেছে যে কোথা থেকে আসছোস। তো আমি বলতেছি যে আমি আমার জায়গা বললাম যে আমি হাজিরাবাদ থেকে আসছি। পরে ওরে জিজ্ঞেস করছে তোর বাড়ি কোথায়, তো বললো যে ওর বাড়ি বংশাল। পরে বলতেছে যে এদিকে কি করতে আসছিস তোরা? তো বলতেছে আমরা ঘুরতে আসছি। তো বলতেছে যে ঘুরতে আসছোস, তোরা জানোস না এদিকে মার্ডার হয়েছে যে 2 দিন আগে? তো আমি বলছি যে না আমরা তো জানি না এইসব বিষয়। পরে বলতেছে ঘুরতে আসছোস কেন, এটা কি ঘুরার জায়গা? এটা ঘুরার জায়গা না, এদিকে হলো নদী পাড়াপাড়ের জায়গা, কেউ বসে তোদের ঘুরতে, ঘুরার তো সাহস কিসে? তো কি করলো ছেলেটা, বলে কি নাম, নৌকার থেকে নাম, বলতেছে আমারে আর আমার ফ্রেন্ডে তুষারে বলতেছে নৌকা থেকে নাম। তো বলতেছে নৌকা থেকে আমরা কেন নামবো? তো সেই মুহূর্তে আমার আরেক ফ্রেন্ড আমার ফোন দিতেছে যে দেখি কই আসুস তুই, বাসায় তো আয়, তোর মা তো আমার ফোন দিস এটা সেটা বলার জন্য। তো তখন আমি, আমার ফোন বাজতেছে, এর মধ্যে ছেলেটা আমার মোবাইলটা নিয়ে নিছে, আমার মোবাইল, আমার পার্স, তার সাথে আমার ফ্রেন্ডের মানে আমার বয়ফ্রেন্ডের তুষারের মোবাইল, ওর পার্সও নিয়ে নিছে ছেলে 2টা। নেওয়ার পর এখন তুষার বলতেছে যে আপনি তো যান নেওয়ার, তা তো নেওয়া হয়ে গেছে, তখন চলে যান। তো বলতেছে যে না আমাদের আর কিছু বাকি আছে নেওয়ার। তো কি করলো, ছেলে 3টা আমাকে ট্রেনার নৌকার থেকে নামাল, ওরেও নামিয়েছে, তুষারও নামিয়েছে। নামানোর পরে বলতেছে যে চল তোদের নিয়ে এখন আমাদের মেম্বারের কাছে যাবো, আর মেম্বারের কাছে যা তোদের বিয়ে দিয়ে দেবো। তো আমি বলছি বিয়ে দিয়ে দিবেন মানে, বিয়ে দিবেন কেন? ও তো আমার ফ্রেন্ড হয়, আমার তো বয়ফ্রেন্ড না যে আপনি আমার বিয়ে দিবেন। তো বলতেছে যে যা হার নাম চৌরাস্তা হোক, আমাদের দেখার বিষয় না, তোদের নিয়ে এখন বিয়ে দিয়ে দিবি। তো উপরে উঠাইতেছে, একটা চরের মতো ছিল সে জায়গাটা, চারো পাশে নদী, মাঝখানে একটা চর, জাস্ট একটু জায়গা। কি নদী এটা? নদী বলতে যে মানে যে নদীতে আমি ঘুরতেছিলাম, নদীটার নাম জানেন আপনি? সেটা হচ্ছে বসলা ব্রিজেরও নদী, খোলামোড় আর ঘাটেরও নদী, মানে অনেকগুলো জায়গা মিলে একটা নদী ওকে এরকম। ওকে। তো অনেক বড় নদীটা, সেখানে মাঝখানে আমি ছিলাম।
তো আর মানে জায়গা আশেপাশে আর কোনো নৌকা ছিল না? না না, আশেপাশে মানে বলতে অনেক দূরে ছিল কখনকার ঘাট। সময়টা কখন এখানে? তখন 5:30 পৌনে 6টার মতো, সন্ধ্যা হয়ে আসছে এরকম একটা সন্ধ্যা ছয় আসতেছে। তো পরে সেখানে আমাকে উঠালো সে চরের উপরে। ওকে, আমি আরেকটু জানতে চাই যে এটা কত তারিখের ঘটনা, কোন সালের ঘটনা? 13ই এপ্রিল 2013। 2013 সালের 13ই এপ্রিলের ঘটনা, প্রিয় শ্রোতা, মাত্র 2 থেকে আড়াই মাস আগের ঘটনা। ওকে, এবং এই ঘটনাটি নিয়ে পত্রপত্রিকাতে অনেক লেখালেখি হয়েছে। কি লেখালেখি হয়েছে সেটা আমরা পরে যাচ্ছি আমরা ওর কাছে। তারপর সেখানে উঠলাম, আমাকে উঠালো, উঠে দাঁড়া করে রাখছে আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে পাশে, মানে আমার পাশে কোথায় রাখছে আমি দেখিনি, কিন্তু আমি ওর আওয়াজ শুনতেছি যে ওই চটের মতো জায়গাতে? হ্যাঁ, চটের মতো জায়গা। মানে দ্বীপ তো গেছেন অবশ্যই, যেরকম কক্সবাজারের দ্বীপগুলো আছে না, তার চেয়ে তো ছোট ছোট দ্বীপ, কিন্তু ছোট দ্বীপের মাঝে চারোদিকে নদী, মানে নৌকা ছাড়া সেখানে নামা অসম্ভব। ওকে। আর আমাকে যেখানে মানে দাঁড়া করানো হয়েছে, ওখানে কোনো বাড়িঘর ছিল না কোনো বাড়িঘর নেই, শুধু ছিল? বালুর একটা দ্বীপ, শুধু বালি আর বালি? বালি, ইটা পাথর, আর বড় বড় গাছ অনেক, মানে কিসের মতো গাছগুলো আছে না, ঘাসের মতো গাছগুলো, যে ওগুলো অনেক বড় হয়ে আছে। ওকে। আর মানে উঁচা নিচা ইটা এরকম ঝোপঝাড় জঙ্গল? ঝোপঝাড় জঙ্গল, একটা পুরোই জঙ্গল। ওকে। তো ওই জঙ্গলের মতো একটা জায়গা। আর মানে যদিও আমি চিৎকার করে আমার পুরো গলা ফেটে ফেলি, বাট আমার কেউ সাড়া দেওয়ার মতো নেই, এরকম একটা জায়গা। তো সেখানে নিয়ে গেছে, আর এ পাশে নদী, চারো পাশেই নদী, 3 পাশে নদী, এক পাশে যে নদী সেখানে হচ্ছিল যে মানুষ খেকো যে মাছগুলো আছে না, সেই মাছগুলো, পিরানহা? হ্যাঁ, সেই মানে যে ফেলে দিলে কোনো কাউকে, তো ওই মাছগুলো খেয়ে ফেলে। মাগুর বা বিদেশি মাগুর বা অন্য কোনো যে কোনো মাছ? যে কোনো একটা মাছ হবে, ওই মাছের জায়গা ছিল ওইখানে। তো সেখানে আমাকে দাঁড়া করে, তো আমাকে দাঁড়া করানোর পর সে ছেলে বলতেছে, আমার সামনে একটা ছেলে এসে দাঁড়াইছে, তার নাম হচ্ছে রুবেল। তো সেই রুবেলের সাথে আরেকজন ছেলে ছিল, তার নাম হচ্ছে কাজল। আমি বলি 3 জন ছিল, 3 জনের নামই বলি, কাজল, রুবেল, রাজীব, আর এই মাঝিটার নামে এখনো আমি জানি না। ওকে। তো কাজল আর রুবেল আমার সামনে দাঁড়ানো, তো এখান দিয়ে এবার আমার বয়ফ্রেন্ড করে অনেক মারধর করতেছে। তো আমি আওয়াজ পাচ্ছি যে সে মারতেছে, যে আউ বলতেছে, চিৎকার করতেছে, সবই আমি আওয়াজ পাচ্ছি। আপনার সামনে থেকে নিয়ে গিয়েছে? হ্যাঁ, আমার সামনে থেকে নিয়ে গেছে। তো পরে বলতেছে, কাজল এসে আমাকে বললো যে আমার বড় ভাই, এটা রুবেলটা দেখালো যে এটা আমার বড় ভাই। আমি বলতেছি এখন আমি কি করবো, বড় ভাই এসে তো কি হয়েছে? তো বলতেছে যে আমার বড় ভাই যা করতে চায় তুমি করতে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো। তো আমি বলতেছি যে কি করতে চায় বলেন, আমাকে ক্লিয়ারলি বলেন। তো বলতেছে যে বুঝো না তুমি তুমি কি নান্না বাচ্চা, যে তুমি কিছুই বুঝো না, যে তোমার সাথে কি করতে চায়। তো আমি বলতেছি যে না, সিরিয়াসলি আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে বুঝায় বলেন। পরে বলতেছে যে আমার বড় ভাই তোমার সাথে এনজয় করবে, তুমি তারপর চলে যাবো। তখন আমি পুরো চেয়ে আমি বলতেছি এনজয় করবো মানে আমি কি এনজয় করার মতো মেয়ে? আমাকে দেখে ওরকম লাগতেছে যে আমি ওরকম কোন জায়গা থেকে উঠে আসছি যে আমার সাথে এনজয় করবে, ছেড়ে দিবে, শেষ, তারপর আর কিছু হবে না। পরে বলতেছে যত পেশাল পারস কে, তুই জানোস তোরে যে আমি এদিকে মাইরা ফালাই দিলে তোর কেউ খুঁজে পাইবো না। তো আমি বলতেছি যে খুঁজে না পাইলে না পাবে, মাইরা ফেলতে মন চাইলে মাইরা ফেলেন, কোনো সমস্যা নেই, আমার যা করতে বলছিলাম তা করতে পারবো না, কোনো মতেই না। তো তখন অনেক হয় ওদের সাথে, আমার হাতাহাতি হয় প্রচুর, চিল্লাচিল্লি, ওই ছেলেরা আমার গায়ে টাচ করতে গেলে টাচটা মানে আমি হাত ছড়াই দিই, এটা সেটা অনেক কিছু। তো প্রথমেই রুবেল আমার সাথে জোরপূর্বক মানে জোর জবরদস্তি আমার সাথে মানে ফিজিক্যালি রিলেশনটা করে। করার পর সে তখন আমি মানে কি বলবো আর, এত কাঁদছি আর তুষার কোথায় ছিল সেই মুহূর্তে? তখন সে কোথায় ছিল আমি তখন জানি না যে সে কোথায় ছিল। তো তখন সে আমার সাথে এমন করলো, পরে আমি আপনি তখন শাউট করছিলেন না, তুষারের নাম ধরে ডাকছিলেন না? হ্যাঁ, অনেক চিৎকার করছি প্রচুর। যখন আমি সেই জায়গাটা দাঁড়াইছিলাম তখন আমি ভাবতেছি যে যদি এমন হইতো যে হঠাৎ করে একটা মানুষ আসতো যে কিনা একজন ফেরেশতা এসে আমাকে উঠাই নিয়ে চলে যেত, কেউ আমায় কিছু করতে যদি না পারতো, তাহলে হয়তো বা ভালো হইতো। আমি শুধু এইটাই চিন্তা করতেছি যে অলৌকিক কিছু কি ঘটবে বা ঘটার মতো, এরকম যদি ঘটে তো অনেক ভালো হবে। এরকম কিছুই ঘটে নাই। তখন তাদের কাছে অনেক চিৎকার করছি আর বলছি যে আমি আপনার ছোট বোনের সমান হব, আমাকে ছেড়ে দেন, আমাকে বাসায় যেতে দেন, আমাকে এরকম করেন না।
আমার বয়সটা এত বেশি না, আমি অনেক ছোট একটা মেয়ে। তারা আমাকে বলে যে তুই বোনের নাম নিস না, আমার মার নামও নিস না। তাহলে তোরে মেরে ফেলবো আমরা। তখন বলতেছি যে আমাকে এত কষ্ট না দিয়ে আপনি এক কাজ করেন, আমাকে মেরে ফেলেন, গলায় চিবিতে মেরে ফেলেন। বলে যে না, তোরে তো মারলে এনজয় করা মজা পাবো না, জিন্দা মানুষের সাথে একটা মজা করার মাঝে আর একটা মরা মানুষের সাথে কোনো মজা নেই। তারা আমাকে বারবার চাকুর আঘাতের মতো আমাকে আঘাত করে, কিন্তু আমি চিৎকার করতেছি আর শুধু একজন রাখি, কেউই আমার হেল্প করে না। একটা মানুষের মাঝে কোনো মানুষ ছিল না। প্রিয় শ্রোতা, আমরা ঘটনার এখন যে জায়গাটিতে রয়েছি সেটা নির্মম বাস্তবতা, এবং সেই বাস্তবতা কতটা ভয়াবহ হতে পারে যারা একদম প্রথম থেকে শুনেছেন তারা বুঝতে পারবেন। এবং উই আর ট্রুলি স্পিচলেস। আমরা জানি না এই ঘটনার বিন্যাসগুলো কেমন, আমরা জানি না তুষারের রোলটা ওই মুহূর্তে কিভাবে হচ্ছে। আমরা শেষ পর্যন্ত আবিষ্কার করতে চাই। আপনি একটু নিজেকে কন্ট্রোল করে বলবেন যে প্রথম যে ঘটনাটা আপনার সাথে যে ঘটালো তার নাম ছিল রুবেল, তারপরে ব্যাপারগুলো কিভাবে হয়েছে? প্রথম রুবেল ছিল, তারপর সে চলে যাওয়ার পরে দ্বিতীয় কাজল আসে। বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরে ফিরে আসতে চাই। যাহা বলিব সত্য বলিব আজকে চরম অপ্রিয় একটা সত্যকে ফেস করছে। আমরা বিরতির পরে তাৎক্ষণিকভাবে ফিরে এসে সেই সত্যের মুখোমুখি আবারও হব। আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সার্বিক সহযোগিতায় রয়েছে হ্যালো 920 টিম। এবং প্রিয় শ্রোতা, আজকে তিথি রয়েছে এখানে। তিথি তার জীবনের অপ্রিয় সত্যগুলো একের পর এক আজকে অবলীলায় বলছে। সে নিজেকে কোনো গোপন করেনি, তার জীবনের যে অপরাধগুলো ছিল সেগুলো সে অবলীলায় আজকে স্বীকার করেছে। এবং যে উদ্দেশ্য নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিবতে এসছে সেটা হলো তার মতো ভুল, তার মতো পাপের শাস্তি কিংবা তার মতো অপরাধ যেন পৃথিবীর আর কেউ না করে, এইভাবে যেন কেউ কখনো ভিকটিম না হয়। আমরা ঠিক সংবাদের পরপরই ফিরে আসবো। সেই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, তিথির এমন কিছু ছবি ফেসবুকে দেওয়া হয়েছে যেটাতে আপনার কিছুটা হলেও আপনি ফ্লেভার পাবেন, যাতে ওর কোনো ক্ষতি না হয় সেভাবেই সেই কথা মাথায় রেখে আমরা ছবিটা দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি এবং এবিসি রেডিও দুটোরই ফ্যান এবং মেম্বার হয়ে যাবেন। আমরা সংবাদের পরেই ফিরে আসবো, আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, তারপর প্রথমত রুবেল যে আমার সাথে জোর জবরদস্তি ফিজিক্যালি রিলেশন হয়, তো তখন যতই চিৎকার করি আশেপাশে কেউই ছিল না। তার কাছে অনেক হাতে পায়ে থেকে ধরি, বলি আমি আপনার ছোট বোনের সব, কারণ তারা প্রত্যেকটাই ছিল খুব বড় বড় ছেলে, আমার বড় ভাইদের সবাই। তো পরে তাদের বলছি, তারা কিছুই বলে না, বরঞ্চ আমাকে আরো ধমক দেয়, মারধরও করে। তারপরে আসলো আরেকজন ছেলে, কাজল, দ্বিতীয় জন, সে আমার সাথে একই কাজই করে। তো আমি যখন চিৎকার করছি সে আমাকে আরো বলে যে আরো চিৎকার কর, আরো কাঁদ, তোর কান্নাটা আমার খুব ভালো লাগতেছে, আরো কাঁদ, আরো চিৎকার কর, আরো জোর নেই, গলার মাঝে আর জোর নেই, আরো জোর দিয়ে চিৎকার কর। তা আমি যতটুকু ক্ষমতা ছিল আমি চিৎকার করছি। তো তারপর আরেকজন ছেলে আসে, তৃতীয় রাজি, সে আসে, সেও আমার সাথে একই কাজই করে, সেম। তার কাছেও প্রচুর কান্নাকাটি। এখানে আমি আমার অজস্র বা চিৎকারের উপরেই আছি, জাস্ট হেল্পের জন্য। যার কাছে পাচ্ছি আমি আমার হাতটা পাইটা দিচ্ছি, আমি তাদের পায়ে পর্যন্ত ধরছি। সে জানোয়াররা আমাকে ছাড়ে নাই। জানোয়ার যেমন একটা মরা মাংস পেলে যাবে টুকরা টুকরা করে খায়, ছিঁড়েছে, তেমন করে আমাকে খাইছে তারা। সেইখানে তিনজনের মধ্যে আমাকে কেউ একজন হয়তোবা আমার গলায় ধরে, ওখানে একটা দেয়াল ছিল, শুধু একটা দেয়াল, সেই গলায় ধরে আমাকে দেয়ালের মধ্যে ফিক্কা মারে। আমার মাথায় প্রচন্ড ব্যথা পাই, যেটার জন্য আমার এখনো ট্রিটমেন্ট চলতেছে। আর আমাকে যখন নিচে ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে মাটিতে, তখন আমার মাটিটা ছিল যেই স্থানে আমাকে
শোয়ানো হয় সেই স্থানটা ছিল যেমনি উঁচা নিচা মাটি যে বলে না এরকম। টেবল থেবল। হ্যাঁ, তো আমি অনেক ব্যথা পেয়েছি, আমার পিঠে অনেক প্রচন্ড ব্যথা ছিল। তারপর 3 জনের পর আরো 3 জন আসে। ওই 3 জন তো নৌকাতে ছিল না, ওরা ওখানে ছিল। হ্যাঁ, ওই 3 জন ওখানেই ছিল। তারপর আরো 3 জন ছেলে আসে নৌকাতে করে। ওকে। তো সেখানে একজন ছিল আশিক। তো আশিক এসে বলতেছে যে তুই কোথা থেকে কোন মেয়ে ধরে নিয়ে আসছো, কার বাড়ির মেয়ে ধরে নিয়ে আসছো, তাদের দিয়ে দে, আমি তাদের মতিবতে তার বাসায় দিয়ে আসবো আমি ঠিক মতো। তো তখন যখন আমি তার কথাটা শুনলাম, আমার কাছে মনে হলো যে না, একটা মানুষ পাইছি কেউ আমাকে বাঁচাবে, কেউ আমাকে জাহান নামটা যে আমি জ্বলতেছি যে দোজগে, সে যুদুক থেকে আমাকে উদ্ধার করবে। কিন্তু তা হয়নি। সে কিছুক্ষণ পরে সে নিজেই আমার সাথে একই কাজ করলো। বরঞ্চ আরো তার ফ্রেন্ড যে ছিল সে এসে লাইট দিয়ে আমাকে চেহারা দেখাচ্ছে, বলে চেহারাটা দেখা নিয়ে মেয়েটা অনেক সুন্দর, আরো বেশি মজা পাবি তাহলে। সে সেম একই কাজ করলো। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন সন্ধ্যা শেষ হয়ে প্রায় 7:30টার মতো বাজে এরকম। তো আমার গলা প্রচুর শুকায় গেছে। তা আমি তাদের কাছে জাস্ট একটু পানি চেয়েছি, যেটা আমার লাস্ট রিকোয়েস্ট, যেটা যে আমি জানতেছি যে রিকোয়েস্ট আমি যতই করি আমার কিছু করার ছিল না, আমাকে কেউ কিছু করবে না। আর যেটা হচ্ছে মেন কথা, যে আমাকে যখন বাড়ি মারে তো তখন আমার এরকম অবস্থা ছিল যে মানে আমি সবকিছু দেখতেছি, সবকিছু সহ্য করতেছি, চিৎকারও করতে পারতেছি, বাট আমার সম্পূর্ণ শরীরে কোনো শক্তি ছিল না যে আমি কাউকে কিছু করব বা আমি দৌড়াবো বা আমি পালাবো, এরকম কোনো বই ছিল না বা কোনো শক্তি আমার গায়ে ছিল না। তাদের কাছে আমি একটা ফোঁটা পানি জাস্ট রিকোয়েস্ট করছিলাম যে আমাকে একটু পানি দেন, আমি একটু পানি খাবো, আমার প্রচন্ড পরিমাণে তৃষ্ণা পেয়েছে। অথচ সেই ছেলেগুলো আমাকে একটা ফোঁটাও পানি দেয়নি। যে মানে পানির তৃষ্ণা যে কত বেশি সেটা আমি বুঝতে পারছি সেদিন। যে আমাকে যদি সেদিন ড্রেন থেকে পানি যদি এনে দিত, আমি মনে হয় সেটা খাইলেও আমার কাছে শান্তি থাকতো, যে আমি পাইছি, একটু পানি পাইছি এত কষ্টের পর। যেটা হচ্ছে জঘন্য পরিমাণের কষ্ট তারা আমাকে দিচ্ছে, একের পর এক ছেলে আসতেছে, যে 3 জন, সেই 3 জনই আমার সাথে একই কাজ করলো। করার পর তখন যেখানে আমাকে শোয়ানো হয়েছিল যে পাটিতে, সম্পূর্ণ পাটি ব্লিডিং দিয়ে ভরে গেছিল। আমি তখন তাদের বলতেছি যে দেখেন আমার প্রচুর ব্লিডিং হইতেছে, আমাকে ছেড়ে দেন, আমার হয়েছে তো আপনাদের যা করার শেষ, আমার এবার ছেড়ে দেন, আমার কি এখনো রেখে দিবেন, আমার রেখে কি লাভ আছে বলেন, আমার সাথে এমন কেন করতেছেন আপনারা। তো পরে বলতেছে যে চিল্লাইস না, বেশি চিল্লাইস না, আমাদের সিনিয়র ব্যাচ আসতেছে, সিনিয়র ব্যাচ, আর যদি বেশি সিনিয়র ব্যাচ জেনা ফেলে তাহলে তুই বাঁচবি না, আর চিন্তা করিস না, তোরে তো মারবো না, তোরে আমি তিলে তিলে মারবো। তো আমি বলতেছি তিলে তিলে মারবেন মানি? তো বলতেছে হ্যাঁ তিলে তিলে মানি, ফার্স্টে তোরে কষ্ট দিব, এই যে কষ্ট পেতেছ না তুই, তারপরে তোরে এখানে ফেলে দেবো, এই যে মাছগুলি তোরে খায় শেষ করবি, এরকম ভয় দেখাইতো আমারে যে মেরে ফেলবো এটা সেটা। তো তখন ওই জুনিয়র ব্যাচ চলে গেল নির্জন একটা শুধু জায়গা। তখন প্রায় 9টার মতো বেজে গেছে, অনেক রাত। আর একটা জঙ্গল একটা রাতে কেমন হইতে পারে বুঝতেই পারতেছেন। কোনো কিছু নাই, আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমার বয়ফ্রেন্ডে দেখলাম, ছেলেগুলা যাওয়ার আগে সে আমার বয়ফ্রেন্ড আমার উপরে ফিকে ফেলে দিছে, বলে যে তোর চান্স দিলাম, যা, তুই যদি কিছু করতে মন চায় কর। তো তখন আমি ভাবলাম যে হয়তোবা সেই আমার সাথে এমনটা করছে, আমার বয়ফ্রেন্ডই মনে হয় আমার এরকম করছে, যেহেতু ওরা আমার প্রতি জিদ থাকারই কথা। তো তখন ওরে ধরে অনেক কাঁদতেছি যে আমার সাথে এমন কেন করলা, আমার সাথে এমন কেন করলা। বলতেছে আমি কি করছি, আমি তো কিছু করি না, আমি তো কিছু জানি না, আমার তো কেন কোন দোষ নেই, তুমি আমারই দোষারোপ করতেছো। তো আমি বলতেছি যে তুমিই করছো সবকিছু, তুমি না করলে তারা সাহস পায় কেমনে। বলে আমি একটা মানুষ, আর এখানে এতগুলা ছেলে, আমি কিভাবে তোমারে বাঁচাবো বা কিভাবে ধরবো, তারা দুজনই তো আমার ধরে রাখছে, তারপরে গেলে আবার আরো 2 জন এসে আমার ধরে রাখে, আমি কিভাবে তোমাকে বাঁচাবো। তো পরে বললাম যে যাক সবাই করছে, এখন তুমি করবে না কিছু। তো বলতেছে যে আমি তোমাকে তো ভালোবাসি, আমি তো তোমার দেহকে ভালোবাসি না, যে আমি তোমার দেহর জন্য তোমাকে এই জায়গায় নিয়ে আসছি, হ্যাঁ সবার শেষে আমি তোমাকে উপভোগ করব। তো পরে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। সে ছেলেগুলো বলে কি যে তার পাশে আরেকটা দ্বীপ, সে দ্বীপটা হচ্ছে আরো জঙ্গলের মতো, সেখানে ফেলে রাখলো আমাকে। তারা চলে গেল সবাই। তুষার বলতেছে যে আমাদের ঘাট পর্যন্ত দিয়ে আসেন, আপনি এখানে ফেলে রেখে গেতেছেন, কে আমাদের বাঁচাবে। পরে বলি কি দূর, তোরা যে যেমনি মন চমনে বাঁচলে বাঁচবি, না বাঁচলে মরে যাবি গে, যা,
আমগো কি, আমরা বাঁচতে পারলেই চলে। তো চলে গেছে ওরা ওইখান দিয়ে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো পরে একটা বড় ব্যাচ আসছে, সেখানে ওই মাঝি, যেই মাঝি সে ছেলে আনছিল, সেই মাঝি সেই 3 জন লোককে নিয়ে আসছে, আরো 3 জন লোক। সেখানে 2 জন ছিল আমার বাবার মতো বৃদ্ধ, আর একজন ছিল আমার বড় ভাইয়ের চেয়েও বড় হবে। তো সেখানে যেই 5 লোকটা, সে আমাকে মেয়ে ডাকে, বলে তুমি আমার মেয়ের সমান, কিন্তু অথচ সে আমাকে যখন মেয়ে ডাকে তখন মনে হলো কি যে যাক, উপর থেকে একটা ফেরেশতা নিচে নামছে, এবার আমি বাঁচবো, যেমনি হোক আমি বাঁচবো। সে আমায় কিছু করবে না। বাবা কি কখনো মেয়ের সাথে কিছু করতে পারে? কখনোই করতে পারে না। সে আমায় মেয়ে ডাকছে, দ্যাটস মিন সে আমাকে বাঁচাবে। কিন্তু সেই বাবা যে নরপিশাচের মতো কিছু করতে পারে, কোনোদিন আমি কল্পনা করতে পারিনি। সেই বাবাও আমার সাথে একই কাজ করে। আর যে আরেকজন লোক ছিল, সে আমাকে বোন ডাকে, নিজের মার পেটের বোন, সেও আমার সাথে একই কাজ করে। আরেকজন লোক ছিল, সেও একই কাজ করে। করার পর তারা আমাকে বলে তুমি বাঁচতে চাও? তো বলতেছি অবশ্যই বাঁচতে চাও। বলে বাঁচাবো, একটা শর্ত আছে। তো বলতেছি কি শর্ত? বলে যে আমরা যে তোমার সাথে কিছু করছি সেটা দুনিয়ার কাউরে বলতে পারবো না, ইভেন তোমার বয়ফ্রেন্ডকেও না। আমার বয়ফ্রেন্ডকে তখন ওরা আরেক জায়গায় নিয়ে আটকা রাখে। তো পরে বলতেছে যে তোমার বয়ফ্রেন্ড কো না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, বাঁচার জন্য আমি মিথ্যে কথা বলতেছি, আমি বলবো না, কিছু বলবো। পরে বলতেছে যে তোমার মার বুকের দুধের কসম খেয়ে বলো, তুমি কিছু বলবা না। তো তখন কোনো জবাব ছিল না আমার কাছে, না আমি পারতেছি কসম খাইতে, না পারতেছি আমি কিছু করতে। তো তারপর সে লোক বলল যে আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে আমি তোমাকে আমার বাসায় রাখবো, তারপর দিন তুমি তোমার বাসায় যাবা। তো তখন কি ইভেন র্যাবের কাছে পর্যন্ত চলে গেছে, পুলিশের কাছে কেস চলছে, আমাদের হাজিরবাগে থানা হয়ে গেছে জিটি, যে আমার বোনকে পাওয়া যায় না। একটু থামাবো আপনাকে। এই পর্যায়ে আমরা কিছু জিনিস আমাদের ফেসবুকে পোস্ট করতে চাই। আপনার এই ঘটনা তো পত্রপত্রিকা এসেছিল, হ্যাঁ। আপনার জানা মতে কোন কোন পত্রপত্রিকা এসেছিল? সমকাল, বাংলাদেশ প্রতিদিন, আমাদের দেশ, ভোরের কাগজ, তারপর জনকণ্ঠ, কালের কণ্ঠ। এই ধরনের শীর্ষ দৈনিক যেগুলো আছে প্রত্যেকটা পত্রিকাতে এসেছিল। হ্যাঁ। কি এসেছিল ওখানে? কি শব্দ ব্যবহার করা হয়েছিল? কিশোরীকে ধর্ষণ। কিশোরীকে ধর্ষণ, ক্যারিগঞ্জে গণধর্ষণ কিশোরী। ওকে, প্রিয় শ্রোতা, আমরা কিছু পত্রিকার কিছু ক্লিপিংস আপনাদেরকে এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে পড়লে ডিটেল জানতে পারবেন যে ও যেটা বলেছে এবং সেভাবে যেভাবে রিপোর্ট এসছে সেখানে কোনো মিল কিংবা অমিল আছে কিনা। আমরা আমাদের ফেসবুকের ঠিকানা আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে এবিসি রেডিওর মূল যে ফ্যান পেজটি, সে পেজটির মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর রাতের বেলা ওই লোকটা আমার বোনকে ফোন করলো, পরে বলতেছে আপনি কি তিথির বোন? পরে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি তিথির বোন। তিথি কোথায়? পরে বললো যে আপনারা চিন্তা করেন না, তিথি ভালো আছে, ঠিক মতো আছে, ওর জাস্ট টাকাতে ধরছিল। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসতেছি, ওকে নিয়ে যাও। তো পরে ফোনটা আমাকে দিল। পরে আমি বললাম যে আপু আসা লাগবে না। আমি রিয়েলটা বলি নাই, কারণ হচ্ছে কি যে আমি যখন ওখান থেকে ব্যাক করি ওই নদীর থেকে, চর থেকে যখন আমাকে নিয়ে আসে, তখন এই সিনিয়রের থেকেও আরো সিনিয়র ব্যাচ আসছিল, যেখানে পুরা নদী নৌকাতে ভরে গেছিল। আর সেখানে এক একটা নদীতে 10-12 জন করে ছেলে ছিল, যারা একই কাজ আমার সাথে করার জন্য আসতেছিল নৌকাতে। হ্যাঁ, কিন্তু তারা মানে যে আমাকে আর পায়নি। আমি তখন আশা করতেছি, তো তখন আমাকে আনা হয়েছে একদম চেহারা, মানে আমাকে মাথায় কাপড় দিয়ে পুরো ফেসটা ঢাকা, যে মানে মাঝখানে, সবার মাঝখানে আমাকে বসাইছে, যেন কেউ বুঝতে না পারে আমি মেয়ে, বা আমি একটা মেয়ে বসে আছি এর জন্য। তো তারা লাইট মারতেছে, এটা ওটা করতেছে যে কে যাচ্ছে দেখার জন্য, বাট দেখতেছে যে অনেকগুলো ছেলে, এর জন্য আর থামায়নি। তো তাদের প্ল্যানিংটা ছিল এটাই, যে তারা যখন বড় মানে সিনিয়র ব্যাচ পাঠিয়েছে সে ছেলেগুলো, তো তাদের নিয়ে ছিল যে তারাও একই কাজ করবে, করার পর যদি আমি বেঁচে থাকি তারা আমাকে শেষ করে দেবে, কারণ যদি বেঁচে থাকি আমি ওদের আমি প্রমাণ হয়ে দাঁড়াবো। তো এছাড়াও জুনিয়র ব্যাচও ডিসাইড দিয়েছিল আমাকে মেরে ফেলার। তো এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে বলতেছে যে মারতে হলে তো দুজনকে মারতে হবে, একজন মারলে আরেকজনের সাক্ষী হয়ে থাকবে, আরেকজন মারলে আরেকজনের সাক্ষী হয়ে থাকবে। তো ওই যে ছেলে ছিল যে আশিক, ও খুব চালাক, বলে যে মেয়েটারে শেষ কর, ছেলেরে কোনোভাবে বুঝায় নেওয়া যাবে, যেমন মানে ওদের নিয়ে ছিল গুসটুস দিয়ে কিছু করা যাবে, বাট মেয়ের তো সবকিছুর মাঝে প্রমাণ পাওয়া যাবে আমরা কিছু করছি।
মেরে শেষ করবে। পরে বলতেছে যে না, মেরে শেষ করা যাবে না, আমাদের তো সিনিয়র ব্যাচ আসবে, সিনিয়র ব্যাচ গাইসা নিক, তারপরে তারা ডিসাইড করবে কি করা যায়। সিনিয়র ব্যাচ আসার আগে আমি এসে করতেছি, তো তারা ডিসাইড মানে তাদের হাতে ছুরি টুরি সবকিছু ছিল, তাদের লাইট জ্বালানো, তো আমি দেখতেছি সবকিছু। তা আমি তো খুব ভয় আছি, আর সম্পূর্ণ তখন নৌকা নদীর ঘেরাও ছিল আমাকে ধরার জন্য। তো এই পর্যায়ে যদি কোনো মহিলা বা কোনো মেয়ে যদি ওই নৌকা দিয়ে আসে, তো তাদেরও তারা আটকাবে, মনে করবে আমি সে মেয়ে। তো আমার বোন যদি আসে, তো অবশ্যই আমার বোনের নৌকা তারা আটকাবে। তো এই জন্য আমি বলছি যে না আপু, তুমি আজকে এসো না, কাল সকালে এসো। তো সকালে যখন আসে, সেদিন পহেলা বৈশাখ, আমি অনেক কিছু আশা করছিলাম যে পহেলা বৈশাখে আমি সাদা শাড়ি পরবো, লাল গহনা পরবো, ঘুরবো, এখানে যাবো ওখানে যাবো। কিন্তু আমার সেই স্বপ্নটা সেদিন 13 এপ্রিল পুরাই ভেঙে গেছে। বৈশাখীর যে ঝড়, সেই ঝড়টা সেদিন রাত্রে আমার উপর দিয়ে গেছে, যার কারণে বৈশাখীর দিন আর কোনো ঝড় আসেনি। তো ওই লোকের বাসায় গেল, তো আমার বাবা তো বলতেছে যে দুনিয়াতে এখন এত ভালো মানুষ আছে যে একটা মেয়েরে পাইছে, সে লোক তার মেয়েটাকে তাই নিছে, লোকটা না জানি কত ভালো। তো গেল, যাওয়ার পরে লোক তো খুব ভালো ব্যবহার, নাস্তা টাস্তা খাওয়াইলো, সবকিছু করলো। পরে আমাকে বাসায় নিয়ে আসতেছে যখন, তখন শীতে দাঁড়িয়ে আমি আমার বোনকে বলতেছি যে আব্বু, আমার তো প্রবলেম হয়েছে, আমি একটু হসপিটালে নিয়ে আসেন, আমি হাঁটতে পারতেছি না, আমি কিছুই করতে পারতেছি না। তো বলতেছে যে কি হয়েছে তোমার, বলো আমারে। তুমি বলতেছি যে হসপিটালে নিয়ে যান না, ফার্স্ট টাইম কিছু বলতে চাইনি। তো বলতেছে যে হসপিটাল নিয়ে যাবো কেন, তোমার ব্যথা উঠছে পেটে? আমার পেটে আমার এমনি ব্যথা ছিল আবার গ্যাস্ট্রিকের। তো বলছে ব্যথা উঠছে, আমি বলি কি না, আমার রেপ হয়েছে। তখন ডাইরেক্ট আমি আমার বোনকে বলি, তোমার বোন তো পুরেই আচমকা খেয়ে ওখানে দাঁড়ায় যায়, প্রচুর চিৎকার করে কান্না করে। কান্না থামায় আমি বলি যে নিয়ে যান, আমি একটু জলদি নিয়ে যান। তো তখন ওখান থেকে বের হইতে হলো, আমাকে নৌকা পার হয়ে বের হতে হবে। তখন আমি এই কামরাঙ্গি চরের নবাব চর থেকে আমি কেরানীগঞ্জ এসে পড়ি। কেরানীগঞ্জ নারিকেল বাগ। তো সেখান থেকে আমার পারাপার করতে হলে অবভিয়াসলি আমার নৌকাতে চড়তে হবে। তো সেই রাতের পর থেকে আমি নৌকা খুব ভয় পাই। তখন আমি বলতেছি যে আমি নৌকাতে চড়বো না, চড়বো না। পর আপু বলতেছে যে কেন চড়বো না, চলো তোমায় তো নিতে হবে। তো আমাকে নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল। সেখানে নিয়ে যাওয়ার পর টিকিট কাটার সময় বলতেছে যে কি প্রবলেম এর, তো বলে যে রেপ কেস। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা তো এখানে না, আউটে হবে না, এখানে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে আবার একটা এই ধরনেরই আছে ওসিসি, যেখানে হচ্ছে যে এসিড ক্ষিপ্ত মেয়েদের বা হাজবেন্ড টর্চারিং করে বা এরকম সেক্সুয়াল অ্যাসাল্ট কিছু ঘটনা ওইখানে নেয়। তো সেখানে আমাকে কি করা দিয়ে দিল, সেন্ড করা দিল, সেখানে নিয়ে যেতে হবে। তো সেদিন এত খারাপ অবস্থা, অথচ এখান থেকে হেঁটে আমার 12 তলা যেতে হয়েছে, 12 তলা থেকে আবার 1 তলা আসতে হয়েছে, আবার 12 তলা যেতে হয়েছে। তারপরে যে আমাকে ভর্তি রাখছে, ভর্তি রাখার পরে যা যা চিকিৎসা করার করলো, যেগুলো মেন সেগুলো, কিন্তু তারপর আমাকে কোনো চিকিৎসাই করেনি। যেমন আমার সেদিন শ্বাসের প্রবলেম হয়েছে, বাট আমাকে অক্সিজেন দেওয়া হয়নি, ইভেন আমার ব্লাড সম্পূর্ণ চলে গেছে, ব্লাডও ভরা হয়নি, কোনো স্যালাইনও দেওয়া হয়নি ওসিসি থেকে। জাস্ট কি করলো, ঘটনাটা শুনলো, ঘটনাটা কোন এলাকার, কেরানীগঞ্জের। সেখান থেকে কিছু পুলিশ কেরানীগঞ্জে ফোন দিল, মামলা হলো, মামলা হয়ে গেল। তারপরে 14 তারিখে আমি ভর্তি, 16 তারিখে আমার 2 জন আসামি ধরা পড়লো। এটা হচ্ছে রুবেল আর কাজল, যার ছবি আমার মোবাইলে আছে। একটু যারা ধরা পড়লো এদেরকে নিয়ে পত্রপত্রিকার ছবি এসছে কোনো? হ্যাঁ, কোনো পত্রিকায় ছবি এসছে এদেরকে নিয়ে? পত্রিকা ছবি আসে নাই, বাট আমার যে অপরাধ বিচিত্রা, যেখানে আমার ফুল কাহিনীটা লেখা, সেখানে ছবি দেওয়া আছে আপনার এই ওদের ছবি সহ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি যখন আপনার মামলাটা নিয়ে নিল, তার আগেই তো এটা পত্রিকায় পাবলিশ হয়েছে না তারপরে পাবলিশ হয়েছে? তারপরে এটা তার পাবলিশ অনেক হয়েছে? পরে, কারণ আমাকে যেখানে রাখা হয়েছে, যেমন হচ্ছে যে 1 কিলোমিটার দূরে একটা কেচি গেট, তারপর আরেকটা কেচি গেটের ভিতরে ঘর, সেখানে মা বাবার সাথে কারো থাকতে হয় না, শুধু ভিকটিম থাকতে পারবে, এছাড়া কেউ না। ওকে, তারপর সেখান থেকে কোনো সাংবাদিক আসছে, অসংখ্য সাংবাদিক আসছে তিথিকে জাস্ট দেখার জন্য, তিথির কাহিনীটা শোনার জন্য, বাট ওনারা দিতে দেয়নি যে মেয়ের ফিউচারের কথা, এটা সেটা অনেক কিছু। বাট এই মিডিয়াতে না যাওয়াতেই আমার মামলার যা কাহিনী সেটা আমি বলতেছি, বললেই বুঝবেন। তো 2 জন আসামি গ্রেফতার হয়, তখন আমি হসপিটালে ভর্তি, অনেক অবস্থা খারাপ আমার, আমি ঠিক মতো হাঁটতেও পারি না, আর 15 দিন পর্যন্ত আমার কোনো সেন্স ছিল না।
যেমন হচ্ছে যে আমি কথা বলতেছি মাঝখানে থেমে যাব, তারপর আমি কোনো ছেলে দেখতেছি তো আমি পুরো চিৎকার শুরু করে দিচ্ছি, আমার বাঁচাও বাঁচাও, আমি এই ছেলে আমার এই করবে, মেরে ফেলবে, এখন আমার কি করবে। বা হঠাৎ করে যদি কেউ আমাকে এসে মানে আমার গায়ে হাত দিচ্ছে, তো আমি সম্পূর্ণভাবে আমি এরকম ভাবে বুঝাই যাই যে না, আমার সাথে কিছু করো না, আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও, এবার তো ছেড়ে দাও আমাকে। তো আমি যদি টিভিতে দেখতাম নৌকা বা পানি, তো আমি সম্পূর্ণভাবে হয়ে যেতাম। 15 দিন পর্যন্ত আমার এরকম অবস্থা, মানে আমার বাবা ভাই আমি কাউকে করতাম না, সবারই আমি মনে করতাম এরকম যে তারাও মনে আমার সাথে এমনই কিছু করবে। তো এরকম ছিল যে আমার কিছু মনে ছিল, কিছু মনে ছিল না। ওই সেন্সটা যেদিন গায়েব হওয়ার কথা সেদিন হয়নি, বাট তারপরে ছিল না সেন্সটা, যে মানে অনেক কিছু মনে নেই, মামলার অনেক কিছু মনে আছে, যেমন আসামির অনেকের চেহারা ভুলে গেছিলাম, তারপর আবার মনে পড়ছে, হঠাৎ রাত মনে পড়ে, হঠাৎ রাত ভুলে যাই, এরকম। তো 7-8 দিনের মতো আমাকে ঢাকা মেডিকেল কলেজে রাখে। ওখানে ভর্তি রাখার পরে আমাকে ডিএনএ টেস্টের পরে আলট্রাসোনোগ্রাম, যেখানে মানে প্রমাণ যত কিছুর জন্য সবকিছুর প্রমাণিত হওয়ার পরে আমাকে রিলিজ দেয়। তাও পুলিশের হাতে হস্তনত করে তারপর রিলিজ দেওয়া হয় সেখান থেকে। যেমন আমার যে আয়ু, সে আমাকে যে নিয়ে আসার পরে সেখান থেকে আমি বাসায় আসি। বাসায় আসার পরে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, অনেক অসুস্থ, প্রচুর, বিছানা থেকে উঠতে পারি না আমি। তার মধ্যে আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হয়েছে এই বয়ান দেওয়ার জন্য, যে আমার মুখের কাহিনী ঘটনা। সেখানে যাই, সেখানে ঘটনা দেই। তো দুজন যে গ্রেফতার হয়, সে দুজনের মধ্যে গ্রেফতার তখন থাকে, ওরা থানায় থাকে, এখন চালান করা হয়নি। তো তখন আমার আয়ু বলতেছে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করে দাও। তখন বললো যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করে দাও। তো আমি বলতেছি কেন? বলে কি সবকিছু কর্ম তোমার বয়ফ্রেন্ড করছে। তো আমি বলছি আমার বয়ফ্রেন্ড করছে মানে কি বলতেছেন আপনি এসব? হ্যাঁ, তো আমার আয়ু যে বলতেছে যে তোমাকে বিক্রি করে ফেলছে, তুমি ওকে ধরায় দাও। তো তখনও তো আমি তাকে পছন্দ করি না, তো ওরকম কিছুই আমার মাঝে কাজ করে নাই। তো তাই আমি বললাম, আমি হসপিটাল থাকাকালীন সে আমাকে 24 ঘন্টা আমার বোনের মোবাইলে ফোন দিয়ে আমার খোঁজ খবর সবকিছু নিত। ইভেন সেখানে থাকা অবস্থায় সে আমাকে বলছে যে তুমি কোনো চিন্তা করো না, তোমার সবকিছু হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে মেনে নেবো, কোনো নেই, চিন্তা নেই তোমার। তো যাই হোক, শুনলাম। পরে তাকে আমি ডাকাইলাম বাসে, যে তুমি আমাকে দেখতে আসবে না, আমি তো হসপিটাল থেকে রিলিজ পাইছি। তো সে আমাকে দেখতে আসে। তো আমার পুলিশে ফোন দেওয়া হয় ওকে গ্রেফতার করার জন্য। তখন প্রায় 20-25 জনের মতো পুলিশ আসে পরে তারে আমার সামনে গ্রেফতার করে। তো সে আমাকে আমার রুমে বসাকালীন সে আমাকে বলতেছে যে তুমি আমাকে কেন ডেকে নিয়ে আসছো, আমি তা জানি। তো আমি বলতেছি বলো তো কেন? তো বললো যে তুমি আমাকে গ্রেফতার করাই দিবা, তার জন্য তুমি আমাকে নিয়ে আসছো। তো আমি বলতেছি যে হ্যাঁ, সেটা তো সত্যি। পরে বলি কি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাতে আমার কোনো আপত্তি নেই। পরে তাকে গ্রেফতার করাই দিলাম, সে গ্রেফতার হলো। আর 2 জন আসামি গ্রেফতার হলো। আর এছাড়া আরেকজন আসামি গ্রেফতার হয়েছে, সে ছিল না, সে হচ্ছে অন্য মানুষ, কিন্তু পুলিশ বলতেছে সে ছিল, কিন্তু সে ছিল না, আমি চিনি। তো এইভাবেই মামলা চলতেছে, তাদের চালান করে দেওয়া হইলো কোর্টে। তারপর থেকে আমার আর কোন আসামি ধরতেছে না, তারা এভাবে চলে। টোটাল কতজনকে ধরা হয়েছে এ পর্যন্ত? টোটালি ভাবে হচ্ছে যে তারপরে তার 1 মাস পরে যে লোক যে আমাকে মেয়ে ডাকছে তাকে তাকে ধরানোর জন্য প্ল্যানিং করা হলো। যে আমার বোনকে বললো যে আপনি ফোনে কথা বলেন, সে লোকটা সুবিধার না। আপনার যে বোনের কথা বলছেন, সে বোন আজকে আমাদের এখানে রয়েছে এবং তিনি হচ্ছেন আপনার মামলার বাদী, বাদী। রাইট? প্রিয় শ্রোতা, আমরা আমাদের সত্য উদ্ঘাটনের বিভিন্ন পর্যায়ে আমরা বলেছি যে আজকের এই অনুষ্ঠানের আরেকটা ক্লাইম্যাক্স হবে, সেটা হচ্ছে যে কোনো একজন অতিথি আমাদের এই ঘটনার কোন একটা পর্যায়ে তিনি ইন করবেন, এই মঞ্চে আসবেন, সেটা হচ্ছে তার আপন বোন এবং তিনি হচ্ছেন এই মামলার বাদী, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা ওর কাছ থেকে জেনেছিলাম। আমরা সরাসরি এখন তার সাথে কথা বলবো এবং তিনি আমার সাথে সত্যের মঞ্চে এই মুহূর্তে রয়েছেন, যাহা বলিব সত্য বলিবে। আপনার নামটা একটু প্রথমে বলবেন? আমার নাম নাজনীন বৈশাখী। নাজনীন বৈশাখী, আপনি আমাদের তিথির ইমিডিয়েট বড় বোন নাকি মেজ বোন? আমি মেজ বোন। যে বোনটাকে দেখেও সবসময় ভয় পায় সেই বোন? সেই বোনটাই আপনি? হ্যাঁ, মনে হয়। ওকে, আপনাকে দেখেও ভয় পায়। আপনি তো ওকে আনতে গিয়েছিলেন, রাইট? হ্যাঁ। এবং আনতে যাওয়ার পরে ও যে প্রসেসটার কথা বললো সেটার সাথে আপনি পরিপূর্ণভাবে জড়িত এবং আপনি ওকে কাছ থেকে দেখেছেন যে ওর মেন্টাল যে ডিসঅর্ডারটা হয়েছে। আপনার কাছ থেকে একটু অল্প করে শুনতে চাই, আসলে কি অবস্থা এখন মামলা বা সবকিছু মিলিয়ে অল্প করে একটু শুনতে চাই। ওর মামলাটা চলতেছে এখন। তো আসামিগুলো জামিন পেয়ে গেছে, যারা যারা ছিল, যাদেরকে ধরেছে তারাও জামিন পেয়ে গিয়েছে। হ্যাঁ, যাদের ধরছে ওরা জামিন পেয়ে গেছে। আর
মানে দুজনেই ধরছিল পুলিশ। তারপর জুয়েল নামের একজন আসামি আছে, মানে ওদের সিনিয়র আসামি। জি। তো ওর যে আয়ু আছে ওসি শাহজামান, উনি আমাকে বলছিল যে জুয়েলকে ধরায় দেওয়ার জন্য রং নাম্বারে কথা বলে। তখন আমি মানে জুয়েলের নাম্বার দিছিল, কিন্তু নাম্বারটা ছিল ভুল। তারপর আমি জুয়েলের সাথে কথা বলতে পারি নাই। তখন মানে আমার মাথায় প্ল্যানিং আসলো যে জুয়েলকে না ধরাইতে পারি, কিন্তু যে মুসলিম আছে যার উপরে মানে আমাদের এত রাগ, মানে খুব বেশি রাগ ছিল আর কি, যে মেয়ে ডেকেও মানে এত করছে, যার পাশা থেকে খারাপ আপনারা করছে, ওকে উদ্ধার করছি, উদ্ধার যে করেছেন। হ্যাঁ যার বাসা থেকে মানে ওরা উদ্ধার করছি। তা আমি তো ভাবছিলাম যে সে একজন ফেরেস্তা। জি। ওই লোকটার প্রতি আমার খুব রাগ লাগছে। তখন আমি ওর নাম্বারটা জানতাম। আমরা কিন্তু এর আগে মানে ওদের বুঝতে দেই নাই যে এই মুসলিম যে জড়িত আছে এটার সাথে, কিংবা তিথি যে আমাদের সবকিছু বলছে এটা মুসলিমকে বুঝতে দেই নাই। তারপর মুসলিম লুকায় ছিল আর কি, পালায় ছিল। ওদের বাসায় গিয়ে আমরা ওরা কখনোই পাই নাই, জি। মানে পুলিশও গেছে, পাই নাই যায় বাসায়। জি। তারপর মুসলিমকে ধরার জন্য আমি চিন্তা করলাম যে মুসলিমের নাম্বারে ফোন করি আর কি। তারপর রং নাম্বারে ওই মুসলিমের সাথে আমি কথা বলা শুরু করি। সে কিন্তু একজন মানে সিনিয়র একজন লোক, মানে আমার বাবার বয়সী যেটাকে বলে। জি। হ্যাঁ, সে আমার সাথে রং নাম্বারে কথা বলতে আগ্রহী। সে আমার সাথে রং নাম্বারে পরে কথা বলছে পরে আমি তাকে বলছি যে এমন এমন জায়গায় আসেন, যেমন ওই যে আহসান মঞ্জিলে আসেন, এটা থানার কাছে আছে। তো আমি শাহজামানকে বললাম যে মানে ওসি তদন্ত যে আছে বর্তমানে, ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া এরকম ওইখানে আসবে। তো উনিও বললো যে ডাক দেন, আপনি ডাকেন, ডাকার পরে আমরা আসবো। তারপরে ওই মুসলিমকে ওইখান থেকে ধরাই দিচ্ছে আর কি। মুসলিম আসছে আমার সাথে দেখা করতে। যে লোকটা মনে করেন একজন বয়স্ক, তার ওয়াইফ আছে, মানে তারপরে থাকা সত্ত্বেও মানে সে আবার একজন কতটা নারী লোভী, এবং মানে তাকে আপনি এটাতেই তো ধরিয়ে বোঝা দিলেন। যায়। হ্যাঁ, জি, ধরিয়ে দিলেন। এটাতেই তো বোঝা যায় হ্যাঁ, যে প্রমাণ সে হয়ে যায়। নারী লোভী একজন লোক। তারপরে মনে করেন তাকে আমি ধরাই দেই। এইভাবে মানে 3 জনকে ধরে। এছাড়াও মানে আরেকজন হজরত নামের একজন লোককে ধরছে। কিন্তু আমাদের তিথি আবার খুব মানুষ যাকে দেখে একবার মানে মনে রাখে। চিনে আর কি, চিনতে পারে। তা আমি বলছিলাম তুই অন্ধকারে কিভাবে চিনছিস তুই সবাইকে? তখন বললো যে ওরা যে লাইটে আছে না, মোবাইলের যে টর্চ ছিল ওটা দিয়ে মানে একজনকে মারছিল, পরে চেহারা দেখছি। আর ভাগ্যবশত সেদিন ছিল চাঁদনি রাত, চাঁদ ছিল আকাশে, অনেক চাঁদ ছিল, তো মানে চাঁদের আলো ছিল অনেক। তারপরে ও আর কি সবাইকে ওই চাঁদের আলোতে দেখতে পাইছিল। আর এক একজন টর্চ মারছিল এক একজনকে, এভাবে দেখতে। মামলার বর্তমান অবস্থা কি, সবাই কি ছাড়া পেয়ে গিয়েছেন? মামলার বর্তমান অবস্থা হচ্ছে যে না, এখন মুসলিম আছে, মুসলিমের জামিন চাইতেছে বারবার। আর রুবেল ছাড়া পেয়ে গেছে। ওরা ছাড়া পেয়েও মানে আমাদের বিভিন্ন হুমকি ধামকি। তিথিতে এখন জীবনের কোন নিরাপত্তাই নেই। এখন আমরা ওইখান থেকে বাসা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে মানে আব্বা আম্মা তো খুবই ভয়ে থাকে সবসময়। আর আমি মানে যদি একটু ভয় পাইতাম এই মামলাটাই চলতো না। তো আমি মনে করি যে না, আমি এই মামলাটাকে ধরে রাখতেছি, ধরতে গেলে আমি অনেকটা, যার জন্য মনে করেন মামলাটা চলতেছে। তারপর ওরা কি বলে জানেন, মনে করেন এমনিতে আপনার আপোষের জন্য কয়েকবার কথা বলছে, আমাদের খুব টাকা পয়সা সাচ্ছে। যেমন ধরেন মেম্বার আমাকে মনে করেন অনেক টাকা সাচ্ছে, 50 লক্ষ টাকার মতো সাচ্ছে। যখন মানে ওনার ছেলে ছিল আর কি আপনার থানায় ছিল, একবার 50 লক্ষ টাকা সাচ্ছে, মানে ক্যাশ। বলে কি যে আমার মানে এটা দিবে আমাকে, মানে এটা সাথে সাথে ওনার ছেলেকে মানে কেস উঠাই ফেলতে। মানে তখন তো মানে আমার যে মনের অবস্থা আর এখনো যে মনের অবস্থা, এটা তো বুঝাই যাইতেছে। জি। আর আমার ছোট বোনের চেয়ে মনে করেন টাকা পয়সাটা, আসলে আমরা কিন্তু আর্থিক অবস্থা আমাদের খুব একটা সচ্ছল না, কিন্তু তারপরও আমাদের এটা চাই না। আমরা চাই এটার একটা ন্যায্য বিচার হোক, একটা ভালো বিচার, চরম বিচার হোক এটা। তুষারের কি হয়েছে? তুষার এখন জেলে আছে, ও বর্তমান জেলে আছে। আর আমার মনে হয় যে তুষার ছেলেটা দোষী না, মানে যতটুকু বুঝছি আর কি, ফার্স্ট টু লাস্ট বুঝা গেল যে ছেলেটা খুব একটা দোষী না আর কি। তারপরে বাকিটা জানি না, এটা আপনার ব্যক্তিগত অভিমত, কিন্তু হ্যাঁ। বিচারের ভারটা তো অবশ্যই যারা বিচারক বিভাগ যারা রয়েছেন তারা বিচার। আর আশেপাশের মানুষও অনেক হুমকি ধামকি দিতেছে। আমরা তো মনে করেন এখানে ভাড়া থাকি, ভাড়াটিয়া আমি অনেকদিন ধরে থাকি। তিথি ওখানে হাজারিবাগে জন্ম। তো অনেকে বলে যে রানা প্লাজা আছে না, যেটা ধ্বংস হইলো আর কি, যে তো ওরা বলে আমাকে বুঝায় যে এই রানা প্লাজা ধ্বংস হয়েছে, এত মানুষ মারা গেছে, এত মানুষ হয়েছে আর কি। তো রানাকে ফাঁসি দিলে কি সব ফিরে আসবে, এই কথাটা বলে আমাকে। তো তোমার বোনকে যারা ক্ষতি করছে ওদের ফাঁসি দিলে কি তোমার বোন আবার আগের মতো হয়ে যাবে? এগুলো বলে। হ্যাঁ, এগুলা বলে। এখন মানে আপনাদের মানে কি বিবেক বলেন, এটা কি কথাটা ঠিক যে রানাকে ফাঁসি দিলে কি সব ফিরে আসবে? এই জন্য কি রানার কোন শাস্তি হবে না? আমরা এটাকে এসএমএস বলে দিতে চাই। লোকজন যারা এটা বলছেন যে যারা অপরাধ করেছে তাদের যদি ফাঁসি হয় তাহলে যে ক্ষতিটা হয়েছে সেটা কি ঠিক হয়ে যাবে, এটাকে কোনো মানুষ কি সমর্থন করতে পারে? আপনার কি মনে হয় প্রিয় শ্রোতা, আপনার কি মনে হয় এটাকে সমর্থন করা উচিত? এটা কি অন্যায়? জীবনে ভুল শুদ্ধ সবকিছুই থাকবে, কিন্তু যে অপরাধটি এই মেয়েটির প্রতি হয়েছে, যে জঘন্য নির্মম বর্বরচিত অপরাধ, সেই অপরাধের যারা অপরাধী তাদেরকে শাস্তি না দেওয়ার কথা যারা বলে তাদেরকে কি কোনোভাবে সমর্থন করা যায়? এই ঘটনার সুন্যায্য, এই ঘটনার একেবারে পুঙ্খানুপুঙ্খ অপরাধী যারা, তাদের একেবারে
চাক্ষুষ বিচার হওয়া উচিত। যারা মনে করেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং সুষ্ঠু বিচারের জন্য তারা অপেক্ষায় থাকবেন। যদিও আমরা দেখেছি যে এই মেয়েটির প্রথম জীবনে অনেক বড় ফল্ট রয়েছে, ও সেটা স্বীকার করেছে যে, এবং সেটা অনেক বড় ধরনের গর্হিত অপরাধ, কিন্তু ওর জীবনের শেষ পর্যায়ে এসে সেটা যেভাবেই হোক না কেন যেটা হয়েছে সেটার একটি সুষ্ঠু বিচার অবশ্যই হওয়া উচিত। এবং সেটার জন্য যে ভদ্রমহিলাটি, তার বড় বোন যে লড়ে যাচ্ছেন, সেটার পেছনে আপনার একেবারে যুক্তিযুক্ত সমর্থন রয়েছে এবং আমরা বিচার বিভাগের প্রতি একেবারে উন্মুখ হয়ে রয়েছি যে সঠিক বিচারটি আমরা শেষ পর্যন্ত পাবো। যারা এটাকে সমর্থন করেন তারা লিখেন ইয়েস, YES, ইয়েস, এবং যারা এর বিরুদ্ধে কোনো কিছু বলতে চান তারা লিখবেন নো, NO, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা আপনাদের রেজাল্টের অপেক্ষায় আছি। আমরা দেখতে চাই যে আজকে বলছিলেন আপনি। আমার বোনকে যখন আমরা উদ্ধার করি তখন আমার ছোট বোন মানে একদম স্তব্ধ, মানে একদম যখন হাসপাতালে ছিল একদম স্তব্ধ। আমি কিন্তু দেখছি যে অন্য কারণে ও খুব কান্নাকাটি করে, কিন্তু এই ব্যাপারের পরে কিন্তু একদম পাথরের মতো হয়ে গেছে। ওর চোখে আমি পানি দেখি নাই। তখন আমি কিন্তু অনেক কান্না করছি, আমার মানে চোখে অনেক পানি আসছিল। আর আমি কান্না করে আমি বলছিলাম আমার ছোট বোনকে, কি রে তিথি, তোর চোখে কোনো পানি নাই? তোর চোখে কোনো পানি নাই কেন? তুই কথা বলিস না কেন? একদম স্তব্ধ হয়ে গেছিল। তখন ও আমার কান্না করে বলে নাই, আমাকে এমনিতে স্তব্ধ ভাবেই বলছিল যে, দেখ আপু, কাল রাতে এত চিৎকার করছি যে আমার কণ্ঠে কোনো স্বর নাই, এত কান্না করছি যে আমার চোখে আর পানি নাই। আমি বলি যে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে কি কোনো বিবেকবান মানুষ নাই, দেশপ্রেমিক নাই? আমি পরে ক্লান্ত হয়ে গেছি এই মামলা লড়তে লড়তে। প্লিজ হেল্প মি। কেউ যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন, কোনো ভালো জজ, কোনো ভালো উকিল, কোনো ভালো মানুষ, প্লিজ হেল্প মি। আমি বড় ক্লান্ত হয়ে গেছি। আমরা আপনার এই ক্লান্তিতে আমরা আপনার এই ক্লান্তির জায়গাতে আপনাকে অনেক অনেক বেশি উৎসাহ দিতে চাই। আপনি জীবনের শেষ দিন পর্যন্ত হারবেন না। আপনি যাহা বলিব সত্য বলিবতে আজকে এসেছেন, আপনার বোনকে সাথে করে নিয়ে এসেছেন, লাখো মানুষ এখানে শুনছে। আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি, আমরা পুরো দেশকে জানিয়ে দিয়েছি দিস ইজ দ্য বিগ প্ল্যাটফর্ম। এবং